আপনি আমাকে পচা ডিম পচা বীর্য দিয়ে বলবেন আমার দারুণ ভ্রূণ করব, সম্ভব নেই। আইভিএফ এ বাচ্চা হলে সেই বাচ্চা সাধারণ হবে তো, নর্মাল বাচ্চার মতো হবে তো, এই প্রশ্নও করে মানুষ। আইভিএফে বাচ্চা আছে না তো কি হলো, ওই বাঁদরের বাচ্চা আছে নাকি? ইনফার্টিলিটি আমরা কাকে বলছি? যত লেট বিয়ে হচ্ছে অত আপনার চান্সেস অফ প্রেগনেন্সি কমে যাচ্ছে। মাসিক হচ্ছে মাসে মাসে, মানে কালকে প্রেগনেন্সি আসার সেম সম্ভাবনা থাকবে যেটা 5 বছর আগে ছিল, সেটা মোটেই নেই। ইনফার্টিলিটির জন্য মহিলাদের দায়ী করা হয়। আপনার ছেলের বীর্য না থাকার জন্যে আপনার বৌমা মা হতে পারছে না, ওনার কোনো রোগ নেই। বাচ্চা লাগে অ্যাজ আ সোশ্যাল সিম্বল। এমনও দেখছেন? কি কি সমস্যা নিয়ে এখন মানুষ আসছে আপনাদের কাছে? একটা ইন্ডিয়ান মেন্টালিটি হয়ে গেছে আইভিএফ মানে তো লাস্ট চিকিৎসা। আইভিএফ ইজ নো রকেট সায়েন্স, এর থেকে সিম্পল চিকিৎসাও হয় না। প্রসেসটা খুব পেইনফুল, এটা কি সত্যি? মানে বাচ্চা না হওয়ার থেকে বেশি ব্যথা হবে কি? যাদের পিসিওএস আছে তাদের মধ্যে ইনফার্টিলিটি দেখা দিতে পারে। পিসিএস এর জন্য বাচ্চা হবে না, সেটা কি কি ভালো দিক রয়েছে? মেয়েরা জানি না বিয়ে কার সঙ্গে হবে, তো ওরা এগই ফ্রিজ করে রেখে নেয়, যার সঙ্গে বাচ্চা নেব তার স্পার্ম নিয়ে ভ্রূণ বানিয়ে নিয়ে নেব। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর অভিষেক ডাগা। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি আইভিএফ নিয়ে। আইভিএফ নিয়ে সাধারণ মানুষের মনে যে সমস্ত প্রশ্ন ওঠে, প্রায় সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজেছি এই পডকাস্টে। শুনে দেখুন, অনেক উত্তর পেয়ে যাবেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? ফার্স্ট ক্লাস, এক্সেলেন্ট, ভালো আছে। আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে। একটা হলো ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, এবং আইভিএফ নিয়ে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইব, ইনফার্টিলিটি আমরা কাকে বলছি? যেখানে একটা ম্যারিড কাপল বাচ্চা হচ্ছে না, একটা সার্টেন পিরিয়ড টাইমে পরে এরা ট্রাই করছে, 1 বছর হয়ে গেছে, ট্রাই করা 1 বছর, বিয়ে 1 বছর নেই, মানে হতেই পারে বউ আর বিয়ের পরে 6 মাস ওরা বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল না, চেষ্টা ছিল না, কোনো ওষুধ খাচ্ছিল, কন্ট্রাসেপটিভ মেথড ব্যবহার করছিল, তারপরে এবার 1 বছর ট্রাই করছে, রেগুলার ইন্টারকোর্স করছে, রেগুলার সঙ্গে থাকছে, বাট প্রেগনেন্সি আসছে না, তাকে আমরা ক্যাটাগরাইজ করে ইনফার্টিলিটিতে। এটাও তো একটা ভাগ থাকে, মানে ইয়াং পেশেন্ট, একটু বয়স কমে পেশেন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল, বাট যেই সাপোজ এই পেশেন্ট 35 ইয়ার্স ক্রস করে গেছে, 35 বছর পার করে গেছে, তাহলে আর 1 বছর আমরা দিই না। কেন কি অলরেডি আমরা জানি যে বয়সটা একটু বেশি হয়ে গেছে, এনাদের ক্ষেত্রে 1 বছর ওয়েট করাটা অতটা ঠিক নেই, তাই জন্য ওদের ক্ষেত্রে আমরা যে ইনফার্টিলিটি ডেফিনেশনে আমরা বলি 6 মাস বাবা করে নিয়েছো ট্রাই, প্রেগনেন্সি হচ্ছে না, এবার আপনার একটা কনসালটেশন করে, একটা ইনভেস্টিগেশন করে, কেন হচ্ছে না একটা কারণ বের করে কিছু একটা ওষুধ নিয়ে এগোনোর কথা। তো দ্য ইনফার্টিলিটি ডেফিনেশন পুরো ডিপেন্ড করে এজের উপরে অ্যান্ড ডিউরেশন অফ কতদিন ট্রাই করছেন। একদম। অ্যাকচুয়ালি আমাদের এখন যা লাইফস্টাইল হয়েছে, বা ধরুন যা স্ট্রেস নিয়ে আমরা কাজকর্ম করি, বেশিরভাগ মানুষই কিন্তু বিয়ে করতেও একটু দেরি করছেন আজকাল, এবং সন্তান নিতে আরও একটু দেরি হয়তো হয়ে যায়। এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায়। সেটা কি একটা বড় রিজন হয়ে দাঁড়াচ্ছে ইনফার্টিলিটির, আপনার মনে হয়? ইনফার্টিলিটি আমাদের ক্ষেত্রে, এই যে আপনি বললেন আমি বিয়ে পরে করব, আর বিয়ে পরে যতক্ষণ সেটেল হব না ততক্ষণ প্রেগনেন্সি নেব না, না এটা হলো ফিনান্সিয়াল সেটেলমেন্ট। এবার সেটেল কীরকম হয়, দেয়ার 2 ক্লকস, দুটো ক্লক চলে। একটা ফিনান্সিয়াল ক্লক, যেটা ইউজুয়ালি যদি মেল পার্টনার হাজব্যান্ড বেশি ইনকাম করে বা ফ্যামিলির সোল আর্নিং মেম্বার থাকে, তাহলে ওটা ফিনান্সিয়াল অ্যাসপেক্ট থাকলো। একটা বায়োলজিক্যাল অ্যাসপেক্ট থাকে, এটা আমরা বায়োলজিক্যাল ভুলে ক্লক। যাই। এবার বায়োলজিক্যাল ক্লক উইমেনে লিমিটেড থাকে, এর পোর্শনটা মাথা থেকে বেরিয়ে যায়। মাসিক তো হচ্ছে মাসে মাসে, মাসিক হচ্ছে মাসে মাসে, মানে কালকে প্রেগনেন্সি আসার সেম সম্ভাবনা থাকবে যেটা 5 বছর আগে ছিল, সেটা মোটেই নেই। এবার যতক্ষণে আপনি ফিনান্সিয়াল ক্লকে সেটেল হয়ে গেল বা স্টেবল হয়ে গেল, যেই আপনি ফাইন্যান্সিয়াল ক্লকে সেটেল হলো ততক্ষণ আপনার বায়োলজিক্যাল ক্লক আনসেটেল হয়ে গেছে, মানে আপনার অলরেডি লেট হয়ে গেছে টু কনসিভ। তো যেটা আমরা
প্রেগনেন্সি প্রিভেনশন বা পপুলেশন আটকানোর জন্যে প্রত্যেক সরকার একটাই নিয়মে পিছনে দৌড়ায় কি বিয়ে করা এজটা যত লেট করা যায় অত ভালো। কেন একজন যার 15-16 বছরে বিয়ে হবে, আমাদের যেরকম গ্র্যান্ড প্যারেন্টস দাদি দাদা এদের বয়সে কম বয়সে বিয়ের পরে পরপর বাচ্চা, এবার যত তাড়াতাড়ি বাচ্চা অত নাম্বার অফ বাচ্চা বেশি হচ্ছে, যত লেট বিয়ে হচ্ছে অত আপনার চান্সেস অফ প্রেগনেন্সি কমে যাচ্ছে। যত ডিফারেন্স রাখার কথা বলছে, কিন্তু দুটো বাচ্চার মাঝখানে 3 বছর গ্যাপ, এবার তুমি দুটো বাচ্চার মাঝখানে 3 বছর গ্যাপ, 3 বছর পরে ট্রাই করতে শুরু করলে আবার আলাদা 6 মাস ট্রাই করতে, তো অটোমেটিকলি আপনি 24 বছরে যে বিয়ে করেছে 26-27 বছরে ট্রাই করলে প্রথম বাচ্চা, সেকেন্ড বাচ্চা হতে হতে আপনি অলরেডি 30 ক্রস করে গেছেন। এবার আপনার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা অলরেডি ফল করতে শুরু করে। তো আপনার যে প্রশ্ন ছিল কি আজকালকার ডেটে যেটা প্রেগনেন্সি আসার অসুবিধা হচ্ছে এটা কি লেট ম্যারেজ, ইয়েস, এটাই প্রত্যেক সরকার টার্গেট করে। আমি যদি প্রেগনেন্সি রেটটা বা যদি পপুলেশনটা কমাতে চায়, এজ অফ ম্যারেজ বাড়িয়ে দাও। অ্যান্ড সেকেন্ড, গ্যাপ, যত দুটো বাচ্চার মধ্যে গ্যাপ বেশি রাখবে, বা প্রেগনেন্সি ডেলিভারি হলেই সরকারি হাসপাতালে আজকাল যেরকম কপটি পরিয়ে দেওয়া হয়, কি একটা কপটি পরে থাকলো, এবার বাই দ্য টাইম ওরা কপটি খুলবে করবে ততক্ষণ একটা সাবস্ট্যান্সিয়াল একটা গ্যাপ এসে গেল, সে গ্যাপ অনুযায়ী নাম্বার অফ চিলড্রেন পার কাপল অটোমেটিকলি কমে যায়। বাট এটা তো হলো আদার অ্যাসপেক্ট অফ দ্য স্টোরি, যেটা হলো পপুলেশন কন্ট্রোল। আমরা আজকে আলোচনা করছি ইনফার্টিলিটি না, এখানে তো পেশেন্টরা ভলেন্টারিলি বাচ্চাটা চাইছে, বাট সার্কামস্টান্স এনার অনুযায়ী না ভাই এটা হোক ওটা হোক, ঘর হোক এটা হোক, সব টাকা হোক, তারপরে কেন আজকে বাচ্চা হওয়াটা জাস্ট বাচ্চা হওয়ার নেই, তার পিছনে যে এত হিউজ খরচা, প্রচুর খরচ। স্কুলিং তো দেরির, ভ্যাকসিনেশনেই সরকার ভ্যাকসিন প্রোভাইড করে, ইয়েস, বেসিক ভ্যাকসিনস সব সরকার দেয়, উইচ ইজ এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট, অ্যান্ড সরকার ইজ কাভারিং দ্য কস্ট। বাট তারপরে আরও 10টা ভ্যাকসিন যেটা বাচ্চাকে দেওয়া হয়, আজকে একটা আপনি প্লে স্কুলে দিলে যে কস্ট পড়ে, প্লে স্কুলে একটা আয়া ন্যানি রাখলে, মানে আমি একটা জাস্ট শেয়ার করছি স্টোরি, জাস্ট বহু পেশেন্টরা একটু গ্রাম থেকে আসে, খুব গরিব হয়, হয়, যেভাবে হোক টাকা জোগাড় করে আসে, কি ঠিক আছে আমার 20 বছর বাচ্চা হচ্ছে না, আমি জানি আইভিএফ করতে হবে, আপনি আইভিএফ করে দিন, আমার কাছে মোটামুটি আপনার নেওয়া অ্যামাউন্টটা রেডি আছে, একটু ডিসকাউন্ট করে দেবেন, ফেয়ার এনাফ ডিসকাউন্ট করে দিলাম। তাদেরকে আমরা অ্যাকচুয়ালি আগে বলতাম হ্যাঁ করে দিচ্ছি, আজকাল ডিসকারেজ করি, কারণ আইভিএফ করলে প্রেগনেন্সি এনে দিলাম, সিঙ্গেলের জায়গায় ঠিক আছে পেশেন্ট গরিব আছে ভাই দুটো ভালো ভ্রূণ দিয়ে দে, নেগেটিভ বা ফেল না হয়ে যায়। যমজ হলে এবার অতদিন বিয়ে হয়ে গেছে, এজ বেশি হয়ে গেছে, মিল্ক প্রোডাকশন অত হয় না, ব্রেস্ট মিল্ক অত হয় না, একটা টিন দুধ খেলে পেশেন্টরা এসে বলে স্যার 1 সপ্তাহের মধ্যে 1 টিন দুধ শেষ হয়ে যাচ্ছে, 1000 টাকা ওখানে ঢুকে যায়, মানে 950 টাকা একটা মিল্ক টিনের দাম, দুটো হলে 3 থেকে 4 দিন। সো এই যে হিউজ এক্সপেন্সটা পড়ে যাচ্ছে, তার জন্যে আরও কাপলরা চাইছে কি না যতক্ষণ পুরো ফিনান্সিয়ালি না সেটেল হয়ে যায় বাচ্চা নেব না, কেন নিয়ে নিলে তাকে বড় করতে একটা হিউজ এক্সপেন্স, রেসপন্সিবিলিটি বিশাল বড় একটা, এটা তো মানুষ এখন ভাবছে। ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি আরও বেশি বড় বলবো, যেহেতু দুটোই পার্টনার আর্নিং। ওয়াইফ জানে যেই আমি প্রেগনেন্ট হব প্রথম 6 মাস তবুও জব করতে পারবো, তারপরে আমাকে জবটা ড্রপ করতে হবে, আর বাচ্চা আসার পরে সেম আমার গ্রোথ স্কেল থাকবে না, কেন জব প্লেসে একটু তো আমাকে ব্যাক এন্ডে থাকতে হবে, তারপরে ইনকাম ডিপ হলে তাকে ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি একটা অদ্ভুত সমস্যার কথা কিন্তু বললেন, এই যে গ্রাম থেকে যারা আসছেন আইভিএফ করানোর জন্য, তারা হয়তো আইভিএফ করিয়ে সন্তান পেয়ে যাচ্ছেন, তারপর সন্তানকে বড় করাটা তাদের জন্য হয়তো প্রেশার হয়ে যাচ্ছে। মানে আপনি নিজের বিজনেস না দেখেও সেখানে তাদেরকে ডিসকারেজ করে থাকেন। এটা আমাদের তো ফ্যামিলি রান বিজনেস আছে, সো আমার মাদার ও চেম্বারে সামনে রিসেপশনটা সামলায়, আর যখন এনারা কথা বলেন আমার মার সঙ্গে প্রচুর কথা বলে, তিনিও কথা বলতে খুব ভালোবাসে, তো আমার ডিসকারেজ করার আগে মাই বলে দেয় বাবু তুমি ভাবো না যে এই যে 1-1.5 লাখ টাকা লাগছে তোমার বাচ্চা হয়ে যাবে,
এটা পিকচার এখানে এন্ড হলো, পিকচার এখানে শুরু হলো। তারপরে এদেরকে যে আপনাকে বড় করতে গেলে, ডেলিভার করতে গেলে, মাঝখানে 9 মাস প্রেগনেন্সি টানতে গেলে যত ওষুধ লাগবে বা যত আপনার এক্সপেন্সেস লাগবে, সেটা আপনি ভাবেননি। আর ইউজুয়ালি আইভিএফ হলে সাধারণত সিজারিয়ান সেকশন রেট একটু বেড়ে যায় নর্মাল ডেলিভারি থেকে। আর সিজারিয়ান হওয়ার পরে ওখানে একটা অ্যাডিশনাল এক্সপেন্স, যদিও সরকারি হাসপাতালে ফ্রিতে হয়, বাট এরা একটা মেন্টালিটি থাকে, না না এত খরচা করে করেছি, একটু প্রাইভেট দেখে ভালো করি, জায়গায় একটা করবো। ভালো জায়গায় করি নে। সরকারি হাসপাতালেও ভালো ডেলিভারি হয়, বাট এনআইসিউ ফ্যাসিলিটি যেখানে তুলো কেন এদের বহুবার বাচ্চাটা প্রিটার্ম ডেলিভার হয়ে যায়, 36 সপ্তাহ ক্রস করে না, 37 সপ্তাহ ক্রস করে না, 32 সপ্তাহ ডেলিভার হয়ে গেল। এবার 32 সপ্তাহ ডেলিভার হলে 2-3 সপ্তাহ তো এনআইসিউতে থেকে গেলো। আর একটা নর্মাল বাচ্চা, একটা প্রিটার্ম বাচ্চা যদি এনআইসিউতে, মানে এনআইসিউ হলো নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার আমি ইউনিট, জানি, আমার মেয়ে ছিল 3 দিন। তো এবার 3 দিনে এনআইসিউতে আমি আপনাকে বলে দিতে পারি চোখ বুঝে 1-1.5 লাখ টাকা ওরা বিল করে দেয়। আর যদি 2 সপ্তাহ থেকে যায় একটা প্রিটার্ম বাচ্চা, তো ওখানেই তো ওনার 5-6 লাখ টাকার ক্রস বিল হয়ে যায় না। এই সমস্ত অ্যাসপেক্ট একটা পেশেন্টকে আইভিএফে প্রাইমারিলি যখন প্রথম আসে একটা যদি বুঝিয়ে দেওয়া যায় কি ভাই তোমরা শুধু ভ্রূণে খরচাটা ধরো না, পুরো পিকচারটা দেখতে। পুরো পিকচারটা দেখতে হবে। ট্রেলার দেখে আপনি নেবে গেলেন আর মাঝপথে লাইট চলে গেল, দু সাইডে থাকবে না, কারণ এই টাকাটা লস হয়ে গেল, প্লাস বাচ্চা এসে নষ্ট হয়ে যাওয়ার ইজ আনাদার খুব বড় সাইকোলজিক্যাল স্ট্রেস, কি আমি ওকে টানতে পারিনি। এই যে টানার ব্যাপারটা এত বড় ইম্পর্টেন্ট। আগে এসব কথা হতো না বেসিকলি, এটা সব উইথ এক্সপিরিয়েন্স যেটা হয়, 15 বছর এই লাইনে আছে, এসেছিল জমজে দিয়েছিলাম, 2টো ভ্রূণ দিয়েছিলাম, বাচ্চা এসে গেছিলো। এটা 10 বছর আগেকার গল্প, 12 বছর আগেকার কথা বলছি। তো সে সময় আমরা এলগিন রোডে চেম্বারে ছিলাম। এবার ডেলিভার করার সময় আসলাম, বলে দেখো বাবু এটা তো 32 সপ্তাহ আছে, তুলোর ঘর লাগবে, এই লাগবে, একটু খরচা সাপেক্ষ আছে, রেডি করে আমরা ডেলিভার করে দিচ্ছি। আর ওর সিজারিয়ানও লাগতো না, যেহেতু ব্যথা উঠে গেছিলো, আমরা ব্যথা উঠে গেছে, জাইনালি নর্মালি ডেলিভার হয়ে যাবে, বাট তারপরে বাচ্চাকে আমাকে সামলাতে হবে। ডাক্তারবাবু অত তো আমার কাছে রেডি নেই। সে সময় অফকোর্স তুলো ঘরে খরচা একটু কম ছিল, বাট অত তো 50-60 হাজার তো আমার রেডি নেই। না ঠিক আছে, তাহলে আপনি এবার সরকারি হাসপাতাল যান। এবার 2-3টে সরকারি হাসপাতাল ঘুরতে ঘুরতে একটু লেট হয়ে গেল, লাস্টে অ্যাম্বুলেন্স একটা বাচ্চা বেরোলো, হাসপাতালে একটা বাচ্চা বেরোলো। ওরা চেষ্টা করলো, হাসপাতাল যথেষ্ট চেষ্টা করলো, বাট সামহাও বাচ্চা সার্ভাইভ করেনি। হেরে 1 মাস পরে এসেছে, বলে সবই ঠিক ছিল ডাক্তারবাবু, একবার বলে দিতে পারতেন কি বাচ্চা হওয়ার সময় এসবও কস্ট লাগবে। আমার কাছে একটা ভালো বাইক ছিল, আমি বিক্রি করে দিতাম আগে। আমার কাছে অ্যাটলিস্ট হাতে 50-60 হাজার হলে আজকে আমি বাচ্চাটা তো বাড়ি নিয়ে যেতে পারতাম। মানে একটু এত মানে ভেতর থেকে এত কেঁপে গেছিলাম, বলে এ বাবা, এটা তো আমাদেরকে শেখায় না কলেজে। আপনাকে প্রসিজার শিখে দেবে একটা মেডিকেল কলেজ, কীরকম করতে হয়, কি করতে না হয়, বা অপারেট কীরকম করতে হয়, ভ্রূণ কীরকম ডালতে হয়, ভ্রূণ কীরকম বানাতে হয়, এটা শিখে দেয়। বাট ফিনান্সিয়ালি একটা পেশেন্টকে কীরকম রেডি করতে হবে সো দ্যাট ও ডেলিভার করার পরে যদি কোনো অসুবিধা অস্বস্তি হয় সেটা ম্যানেজ করে বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে পারে, সেই কাউন্সেলিং করাটা অ্যাকচুয়ালি কোনো সিলেবাসে নেই। এটা এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। মানে বলে মার খেয়ে খেয়ে শিখে যায় কি না বাবা, এটা জানিয়ে রাখো কি এটা ধাক্কা লাগার একটা সম্ভাবনা আছে, রেডি থাকবে। তারপরে পেশেন্টের কোনো মানে মনে থাকে না, স্যার তো আমাকে বলেছিল কি এটা এটা হতে পারে, আমিও রেডি ছিলাম কি হ্যাঁ এটা এটা হতে পারে, আর হয়ে গেল, চলো কোনো অসুবিধা নেই। লাকিলি আবার কনসিভ করলেন তিনি, আমরাও একটা ভ্রূণ দিলাম, সিঙ্গেলই দিলাম, এবার একটাই ভ্রূণ দিলাম, বলে ভাই দুটো দেবো না। আর আমিই ডেলিভার করলাম, কেন ঠিক 9 মাসে টানলো, কোনো এনআইসিউ লাগেনি। বাট হ্যাঁ, ভদ্রলোক আগে বাইক বিক্রি করে দিয়েছিল, বলে না ভাই আমি বিক্রি করে দিই, কেন কি রাইট। তো আজকে হয়ে গেছে 9 বছরের বাচ্চা হয়ে গেছে, এখন অব্দি আসে, থ্যাংক ইউ স্যার। এটা শুনে না একটা জিনিস মনে হলো আমার, মানে ভাবুন আমাদের দেশে বাচ্চাটা একটা বিশাল বড় ফ্যাক্টর, কিন্তু এখন মানে সন্তান হতেই হবে এই ফ্যাক্টরটা কিন্তু আজও আছে আমাদের সমাজে। মানুষ সব কিছু বিক্রি করে দিতে পারে তার জন্য। এই শব্দটা যেটা বললেন আপনি, সব কিছু বিক্রি করে দিতে পারেন, এটা এত ইম্পর্টেন্ট শব্দ হয়ে গেছে। সন্তান ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখানে একটা ক্লাস ডিফারেন্স আসে কি আপনি মেট্রোপলিটনে থাকছেন না সাবার্বে থাকছেন। যদি আপনি মেট্রোপলিটনে থাকছেন তবুও আজকের ডেটে সন্তান ইম্পর্টেন্ট, ওকে হচ্ছে না
ঠিক আছে, এত কেউ আপনাকে প্রশ্ন করে না, এত কেউ আপনাকে খোঁচায় না। কেন আজকাল আমাদের ফ্যামিলি অ্যাসোসিয়েশনস যেরকম ভেঙে যাচ্ছে, কারো হার্ডলি একটা ভাই হয় বা একটা বোন হয়, বা সেটাও হয় না, সিঙ্গেল চাইল্ড হয়, তো যদি সিঙ্গেল চাইল্ডে আপনাকে কি এত খচা বাবা জিজ্ঞেস করবে। বাট যেই আপনি একটু পেরিফেরি দিকে যান, যেখানে এখন অবধি সোসাইটি আছে, যেখানে এখন অবধি বন্ডিং আছে, যেখানে এখন অবধি পাড়া আছে, ওখানে যে লাইফ হেল্প করা হয়, না বাবা বিয়েতে ডাকিস না, ওর তো বাচ্চা নেই, একে বিয়েতে ডাকবি না, এখনো হয়? এখনো হয়, র্যাম্পেন্ট অ্যান্ড ভেরি কমন। আর আমি এটা বলছি না কি লোয়ার সোশো ইকোনমিক ক্লাস, আমি একবারও এই শব্দটা ইউজ করছি না, অফ অ্যাফোর্ডেবল সেগমেন্ট। কিছু কিছু রিলিজন, কিছু কিছু সেগমেন্টে, না না একে তো ভাগ দেওয়া যাবে না ফ্যামিলি ল্যান্ডে, এটা তো বাচ্চাই নেই। ঠিক আছে ভাই, 10 বিঘা জমি আছে, দুটো ছেলে আছে, একটা ছেলেকে পুরো 10 দেবে কেন, আরেকটা ছেলের তো বাচ্চা নেই। এবার এমনি দে মাইট বি হ্যাপি কাপল, ঠিক আছে আমরা স্বামী স্ত্রী আছি, ভালো আছি, কোনো অসুবিধা নেই, বাচ্চা নেই তো কী হলো, জমি আছে, যা যা আছে, কাজ করছি, ঠিক আছে। বাট যখন আপনাকে বাড়ি থেকে কাট অফ করে দেওয়া হচ্ছে, হিউজ প্রেশার। সে সময় যখন আপনাকে সোশ্যাল আউটকাস্ট করে দেওয়া হচ্ছে, না 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 না, এটা তো বাচ্চা নেই, সে সময় ওনারা বাচ্চা যদিও না চায়, ওনারা যদিও হ্যাপি কাপল থাকতে পারে, বাট এত প্রেশারে ওদের কাপলে ইন্টারপার্সনাল রিলেশনশিপই ব্রেকডাউন হয়ে যায়। কি ওয়্যার এম আই লিডিং টু? এর থেকে ভালো ভাই বাচ্চা নিনি। কেন বাচ্চা নিনি? হ্যাঁ বাচ্চা ভালো লাগে, বাট মোর দ্যান বাচ্চা ভালো লাগে সে স্যানিটির জন্যে, দ্যাট ভাই আর পারছি না। কারণ এটা খুব কমন, এই ধরনের কেস আপনারা দেখেন প্রায়? রোজ রোজ। আমরা গাইনিকের বিভিন্ন সেন্টার্স আছে, কলকাতা বেসডে কম, বাট যেই একটু প্যারিফেরি দিকে হোক, আমাদের বোলপুরে আছে, বেরমপুরে আছে, রাইট, ওখানকার ম্যাক্সিমাম ফ্যামিলি প্রেশারের জন্যে আরও তাড়াতাড়ি করে বাচ্চা নিতে চায়। কি না বাবা, আমার নিঃশ্বাস নেওয়াটাও আটকে দেবে শাশুড়ি, এত কথা শোনাবে, এত কথা শোনাবে, সকাল উঠতে বসতে কি ভাই নিয়ে নিক, নাহলে শান্তি নেই লাইফে। এইসব ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় হাজব্যান্ডসরা কেয়ারিং হয়, ওয়াইফসরা ফলে আমার বর সাপোর্টিভ আছে, বাট কিছু করার নেই। রোজ যদি ওনার মা মাথা খায় সকাল থেকে রাত্রে, একটা লিমিট হয়, তিনি কত সহ্য করবেন। এবার আমার উপরে না বকলে কার উপরে বকবে? এরপরে আপনার প্রশ্নটা যেটা আসছে, এটা তো একটা সার্টেন সেগমেন্ট অফ হাজব্যান্ড হলো যারা কেয়ারিং হলো। কখন শুরু হয়? যখন হাজব্যান্ডসরা খুব একটা কেয়ারিং নেই, যখন একটা নেশা ধরে থাকে, বা অ্যালকোহলিক হলো, বা একটা পাউডারে কোনো নেশা থাকলো, যেটা সব জায়গায় একটা কিছু না কিছু নেশার লোকজনের থাকে, সে সময় আজ কামিং ইন, তোর জন্য অশান্তি হচ্ছে, প্রেগনেন্সি হচ্ছে না, ওখানে আপনার ভায়োলেন্স, ফিজিক্যাল, লিটারালি মেন্টাল টর্চার তো শাশুড়ি করছে, মেন্টাল টর্চার তো পাড়া করছে। ভাই নিজের বাচ্চাটা গাঁজা খেয়ে রাস্তায় উল্টে আছে, ওটা ওনারা দেখবে না, তোমার বাচ্চা হয়নি ওনার জন্য বাবা কত বড় একটা আফসোস, বাবা তোর বাচ্চা হয়নি, এটা বলতে পারি না ভাই তোর হয়েছে কি, আর তোর যেটা হয়েছে কি করছে বাবা, ওর বাচ্চা থেকে না বাচ্চা নেওয়াটা ভালো। সত্যিই তাই। তো ও ক্ষেত্রে যেখানে বর একটু হোয়াট ইউ কল, আমরা Supportive. বেঙ্গলিতে সাপোর্টিভ হলে আলাদা এন্ডে এসে গেল, আর যদি বর একটু আড়ু বুদ্ধি মানে হ্যাঁ তোমার জন্য, দেন দ্যাট ফিজিক্যাল কামস ইন। বহু জায়গায় ডিভোর্সও হয়ে যায়, বহু পেশেন্ট আসে না বাচ্চা হচ্ছিল না, বাড়িতে অশান্তি হচ্ছিল, আমি ডিভোর্স করলাম, আর এর সঙ্গে বিয়ে করেছে, এবার আমি চিকিৎসা করে দিন, বলে বাট আপনার তো বিয়ে 2 মাসই হয়েছে, বলে আবার সে সেম পর্যায়ে যাব, দরকার নেই, আমি তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিই, নর্মালি হলে নর্মালি, যদি কোনো চিকিৎসা লাগে চিকিৎসা করুন, প্রেগনেন্সি নিয়ে আমি বাড়ি সেটেল করি। একটা ভয় তো কাজ করবেই না, কোথাও কোথাও একটা সাফার করে এসেছে যখন, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, ওনারা একটা সুন্দর লাইন বলে, বেঙ্গলি টার্ম, আমরা জানতাম না, প্র্যাকটিসে করে আসলাম, ডাক্তারবাবু দ্বিতীয় পক্ষ অবধি ঠিক আছে, তৃতীয় পক্ষ করলে বাজার কি বলবে। কি বলে তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ, বলে না ডিভোর্স হয়ে তো এবার তো এই সেকেন্ড আছে, সেকেন্ড অবধি মানানো যায়, থার্ড ফোর্থ করলে বলবে মেয়েরই দোষ ছিল। আমরা ও আচ্ছা এবার বুঝতে পারলাম, দ্বিতীয় পক্ষ অবধি ঠিক আছে, তৃতীয় পক্ষ হলে বাজার কি বলবে। দাদা এটা কি খুব সত্যি কথা? আপনারা কি এটা এখনো দেখেন ইনফার্টিলিটির জন্য মহিলাদের দায়ী করা হয়? ইনফার্টিলিটির জন্যে আমি যে ক্লাস অফ পেশেন্টে প্র্যাকটিস করি, যেগুলোতে দেখি,
90% মহিলা দেখেই দায়ী করা হয়। 100 মধ্যে 90 জন মহিলা দেখেই দায়ী করে। যদিও ইনফার্টিলিটি আমাদের টেক্সট বুক অনুযায়ী 1/3 মেল ফ্যাক্টর মানে পুরুষদের অসুবিধা, 1/3 ফিমেল ফ্যাক্টর মানে মেয়েদের অসুবিধা, আর 1/3 আমি বুঝি না, মানে দুজনই ভালো আছে, হাজব্যান্ডও নর্মাল আছে, ওয়াইফও নর্মাল আছে, বাট সামহাও কনসিভ করছে না, যেটাকে আমরা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বলি। বাট যখন কাপলরা আসে আর যখন ফ্যামিলি ইনভলভ থাকে সে সময় 90% মেয়েদের অসুবিধা, 10% যদি শিক্ষিত হাজব্যান্ড, সাপোর্টিভ হাজব্যান্ড হয়, মেনে নেয় না আমার একটু স্পার্ম কাউন্টটা কম আছে, বা আমার একটা ইরেকটাইল ডিসফাংশন আছে, বা আমি ইন্টারকোর্স করতে পারছি না, মানে যেটা সাহস করে অ্যাটলিস্ট বলতে পারে, বাট ওটা 10%ই থাকে। Only। অনলি সাধারণত স্পার্ম রিপোর্টে আলাদা ব্যাগে থাকে, ফাইলে থাকে না। ফাইলে আজকে শুধু ফিমেলসের রিপোর্ট থাকে। 2026 সালে দাঁড়িয়ে যত প্র্যাকটিস করি অতই মানে বিভিন্ন এত বিচিত্র বিচিত্র কেস দেখি যে মাথা হাত পড়ে যায় ভাই। শেয়ার করুন যদি কিছু মনে থাকে, আপনার মনে পড়ছে এমন ঘটনা। এই মেল ফ্যাক্টর নিয়ে যেটা হাজব্যান্ড একবার প্রেগনেন্সি যদি আসছে না, হতে পারে এগে ফল্ট আছে ইন দ্য ফিমেল ফ্যাক্টর, ডিম খারাপ বা ডিম নেই বা পলিসিস্টিক ওভারি, হতে পারে টিউবে ফ্যাক্টর আছে। সিমিলারলি মেলে হতে পারে বীর্যটা খারাপ আছে, ক্ষতিগ্রস্ত আছে, বা বীর্য নেই। স্টার্টিংয়ে প্র্যাকটিসে বীর্য নিয়ে চেষ্টা করতাম দুজনকে বোঝানো, বাবু কোনো অসুবিধা নেই, তোমার বীর্য নেই বলে বাচ্চা আসছে না, মায়ের তো দেখলাম টিউবটা খোলা আছে, ডিম ঠিক আছে, ওষুধ দিচ্ছি। এবার এদের ক্ষেত্রে যদি নাই প্রোডাকশন হয়, বীর্য নাই হয়, তাহলে একটা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন আইইউআই বলা হয়, যেখানে ডোনার স্পার্ম দিয়ে করে দিলে প্রেগনেন্সি লেগে যায়। যেই এত কিছু বোঝাতাম, হঠাৎ দেখতাম পেশেন্ট আর দেখা যাচ্ছে না, আর আসছে না। অফকোর্স কেন হাজব্যান্ড মানতে চাইছে না, বউকে কিছু বলতে দেবে না, অ্যান্ড বাড়িতে গিয়ে ফিজিক্যাল ভায়োলেন্স বা মেন্টাল টর্চার যাই হোক, কেস গেটস ডিপ্রেশন। তারপরে প্র্যাকটিস যেরকম ইনভলভ হলো, অফকোর্স সব কিছু বইতে যেরকম স্টার্টিংয়ে বললাম লেখা থাকে না। তারপরে আই স্টার্টেড কলিং, পুরো ইনভেস্টিগেশন হয়ে গেছে, আমি বুঝে তো গেছি কোথায় প্রবলেম হচ্ছে বরের বীর্যনে। মানে একটা কাজ করো, হয়ে যাবে, ম্যাডামেও একটু অসুবিধা আছে, তোমার একটু টুকটাক আছে, তোমার মা বাবাকে নিয়ে এসো। আর মাকে মেয়েদেরকে বলি ভাই তোরও মা বাবাকে নিয়ে ভাই 4 জন থাকুক, বোধ শাশুড়ি শ্বশুর সব থাকুক। তারপরে আমি ব্রেক করতে স্টার্ট করতাম নিউজ, কি দেখুন হয়ে যাবে, এটা নর্মাল আছে, বহুজনে হয়, আপনার ছেলের বীর্য না থাকার জন্যে আপনার বৌমা মা হতে পারছে না, ওনার কোনো রোগ নেই। হ্যাঁ একটু শখে মতো লাগতো, একটু বাজ পড়ে গেছে, এরকম কীরকম বলে দিল, বিশ্বাস করতেই চাইবে না। এক্স্যাক্টলি। বাট তাতে রিলিফটা কোথায় হতো, যে মেয়ের মা বাবা জেনে গেল, ছেলের মা বাবা জেনে গেল, কালকে বাড়িতে পুরো হাস করে সমস্ত দোষটা মেয়ের উপরে ফেলা চাপিয়ে হলো দিতে না, পারবে না। চাপিয়ে দিতে পারে না। আউট অফ 10 9 কেসেসে 1% 10% এরকম মূর্খ থাকে, সব বলা পরেও মেয়েদের বলে না না আমার ছেলে সব ভালো ছিল, বিয়ে হওয়ার পরেই। কেন ভাই বিয়ে হওয়ার আগে বীর্য পরীক্ষা টেস্ট রিপোর্ট আছে কি? তাহলে কেন বললি বিয়ে হওয়ার পরে বীর্য পরীক্ষা 0 হয়ে গেল? না 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 মেয়ের জন্য না, ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটাতে কোনো সায়েন্স বা লজিক নেই। বাট আপনার যদি স্কেপগোট খুঁজতে চাইছেন যে বৌমার আপনার স্কেপগোট আছে, আপনি সেটা ব্যক্তিগত ব্যাপার, ইউ ক্যান গো আউটসাইড এন্ড টক। বাট যেহেতু সবাইকে জানানো আছে, অ্যাটলিস্ট আমরা এটা জানি দ্যাট ফিমেল উইল নট বি হ্যারেসড, কি ভাই তোর জন্য বাচ্চা হচ্ছে না, না বাচ্চা হচ্ছেও না, হাজব্যান্ডের জন্য হচ্ছে না। না, এটা খুব ভালো কাজ আপনারা করেন, এই যে বলে দেওয়া, সবাইকে ডেকে বলে দেওয়া। এই বর্তমান সময়ে যদি এই সমস্যাগুলো থাকে, তাহলে এটা বলে দেওয়াটা সব থেকে সেফ একটা ব্যাপার এই মুহূর্তে দাঁড়িয়ে। হ্যাঁ উইথ ডিউ কনসেন্ট, আপনারা যদি কাপল থেকে নিয়ে নেন কি ভাই আপনারা কমফোর্টেবল তো মা বাবার সঙ্গে একবার, আর ওরা সবসময় বলে আমরা চাই সবার সঙ্গে আলোচনা করে, সবার সঙ্গে আলোচনা করে। আমরা ভালো তো, তুমি যদি সবার সঙ্গে আলোচনা করছো তো আমি সবাইকে ডেকে নিচ্ছি, বিকজ যদি তুমি জানিয়ে, তুমি ওনাদের থেকে পারমিশন নিয়ে, তুমি ওনাদেরকে ইন দ্য লুপ রেখে চিকিৎসা করাতে চাও, তাহলে অ্যাজ এ ডক্টর আই হ্যাভ নো ইস্যুস। হ্যাঁ একটা অন্য এক্সট্রিম আসে, দেরা এডুকেটেড, ডাক্তার বাচ্চা তো আমরা নেব, আমরা কে কাকে ডিসকাস করব, ঠিক আছে আমার প্রবলেম আছে না। এই এক্সট্রিমটা খুব কমফোর্টেবল, দে আর ভেরি হ্যাপি আ কাপল, যেখানে মেল জানে আমার অসুবিধা আছে, ফিমেল জানে, ফিমেলও মেলকে কোনো দিন সেরকম পিন টন্ট সার্কাস্টিক হয় না, তোমার তো বেজো না, ঠিক আছে খারাপ আছে, ইচ্ছা করে তো কেউ খারাপ করিনি, এটা তো ইন্টেনশনাল নয় কোনোটাই। রাইট। এবার আজকে ডেটে কেউ জিজ্ঞেস করতেই পারে, পেশেন্টরা জিজ্ঞেস করে স্যার কেন হলো, আমি তো কোনো নেশা করি না, মানে সিগারেট খেলে বা
স্মোকিং Drink ওকিং করলে। করলে, ড্রিঙ্ক করলে অত স্পার্ম খারাপ হয় না, বাট সিগারেট বা আদার টক্সিক সাবস্টেন্স অ্যাবিউজ করলে স্পার্মটা একটু খারাপ হয়ে যায়, বা জেনেটিক ফল্টসে আলাদা থাকে। তো এরা জিজ্ঞেস করে, আদারওয়াইজ তো স্যার ঠিকই আছে। জেনেটিক আপনি যদি বলেন স্যার, তো আমার তো অফকোর্স আমি জন্মেছি, ফাদারে তো বীর্য নর্মালি থাকবে, আমি তো বিয়ের পরে মানে বাবার হয়ে গেছিলো। এই পোর্শনটা যে পলিউশন, যে খাবারে পেস্টিসাইডস এত যে দেওয়া হচ্ছে, একটা পেস্টিসাইড দিলে হাজার রকমের যত জীবাণু থাকে মরে যায়। তো অফকোর্স যখন আপনি বডিতে কনজিউম করছেন, তো বডিতে কনজিউম করলে সে পেস্টিসাইড যে সেল ডিভাইড করছে তাকেও তো মেরে দেবে, সেটা তো স্পার্মসকেও তো মারবে, কেন ওটাও ডিভাইড করছে। আজকে পলিউশনে এত যে পলিউশন হচ্ছে, আমরা স্মোকিং বলছি, হ্যাঁ স্মোকিং খারাপ, আপনি স্মোক করেন না, স্মোক না করলে কি রাস্তায় হাঁটেন প্যাসিভ না? স্মোকিং তো করছি। প্যাসিভ স্মোকিং তো যদি কারোর সামনে স্মোক করলে রাস্তায় হাঁটছে না, রাস্তায় আপনার কত AQI লেভেল আজকাল তো সবাই জানে ভাই, এত হাই, এত PM2 লেভেল হাই, তো এই পলিউশন আপনার ইফেক্ট করছে না। লাইফস্টাইল ফ্যাক্টরস বীর্যকে জিরো করে না, হ্যাঁ কমিয়ে দিতে পারে। ওবেসিটি, একটু মোটা আছে, আজকাল ফাস্ট ফুড বা সিডেন্টারি লাইফস্টাইল, ভাই আমার কোনো কাজ নেই, ডেস্ক জব আছে, এসব একটা ফ্যাক্টর থাকে। ডায়াবেটিসও কি একটা ফ্যাক্টর? ডায়াবেটিস অল্প ফ্যাক্টর, ডায়াবেটিস বড় ফ্যাক্টর আছে, ইরেকটাইল ডিসফাংশন করে দেয়। বিকজ ডায়াবেটিস হলে যেটা আমরা জানি হার্টের ডিজিজ বেশি হয়, বিকজ ব্লাড ভেসেলের ভেতরে অ্যাথেরোস্ক্লেরোসিস করে, ব্লাড সাপ্লাই কমিয়ে যেরকম হার্টের ডিজিজ করে, ওখানে ইরেকশন করার সময় ইরেকটাইল ডিসফাংশন একটা বড় ফ্যাক্টর। ডায়াবেটিস পেশেন্টরা আমরা সাধারণত ইয়েস বীর্য নিয়ে অসুবিধা হয়, বাট তার থেকে বেশি হাজব্যান্ড ওয়াইফ কনজুগাল লাইফটাই শেষ হয়ে যায় বিকজ অফ, বাট হ্যাঁ দ্যাট টেক্স টাইম। এটা নাকি আজকে ডায়াবেটিস হলে কালকে হয়ে যায়, অ্যাটলিস্ট 5 থেকে 7 বছর মিনিমাম লাগে, তারপরে গিয়ে এটা এফেক্টটা শো করতে এটা থাকে। ট্রিটমেন্ট রয়েছে? ট্রিটমেন্ট ডায়াবেটিস, ইয়েস, ডায়াবেটিস ইনডিউসড ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট, হ্যাঁ ওষুধ পাওয়া যায়, সিলডেনাফিল আছে, টাডালাফিল আছে, বিভিন্ন ওষুধ আছে যে ব্লাড সাপ্লাই বাড়িয়ে দেয়, বাট এটা একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম অবধি কাজ করে, মানে আপনি আজীবন কাজ করে না, হ্যাঁ 4-5 বছর 6 বছর অবধি কাজ করবে, তারপরে আর এফেক্সিটা কমে যায়। আর স্পার্ম কাউন্ট রিলেটেড ডায়াবেটিসে যেটা লস হয় সেটা খুব একটা ফেরানো যায় না, হ্যাঁ অ্যাটলিস্ট নর্মাল কনজুগাল রিলেশনশিপ করে দিলে যেটুকু স্পার্ম আছে সেটা নিয়ে আপনি আইভিএফ করে প্রেগনেন্সি দিয়ে দিলে, ওদের যে অ্যাসপেক্ট অফ কি আমার একটা সুস্থ বাচ্চা লাগবে সেটা হেল্প আউট করে দিলাম, আর নর্মাল লাইফে লিড করার জন্য যেটুকু ওষুধ দিয়ে আপনি ওনাকে সাপোর্ট করে দিলাম, হেল্প করে দিলাম। বাট হ্যাঁ ডায়াবেটিসে এফেক্ট করে, ডায়াবেটিস এফেক্ট করে। আপনারা যে প্রবলেমগুলো দেখেন মানুষের, কি কি সমস্যা নিয়ে এখন মানুষ আসছে আপনাদের কাছে? প্রেগনেন্সি না হওয়ার জন্যে সমস্যা আমার আজকে ডেটে যেটা মনে হয়, সব থেকে বড় সমস্যা মানুষের হয় কখন ট্রিটমেন্ট স্টার্ট করব। দ্য ডিলে ইন ট্রিটমেন্ট, একটা ছোট ম্যাথস বলি আপনাকে, 1 মাসে নর্মাল ইন্টারকোর্স করলে, ট্রাই করলে, আউট অফ 100 পিপল 8 উইল গেট প্রেগনেন্ট, যেটা 8% আমরা বলি। তাহলে এই যে 1 বছরে ইনফার্টিলিটি কেন বলা হয়, কি 1 বছর ট্রাই করলে বাচ্চা না আসলে ইউ শুড গেট ইউর সেলফ ট্রিটেড, কেন 1 বছর বলা হয়? এবার যদি আপনি 12 মাস ট্রাই করেছেন, আপনি 12বার ট্রাই করেছেন, 12টা ওভিলেটরি সাইকেলে যেখানে ডিম ফেটেছে আপনি ট্রাই করেছেন, তো 12 into 8 ইজ ইকুয়াল টু 96%। তো এই যে 96% কনসিভ করে গেলেন উইদিন 1 ইয়ার, বাকি বাঁচলো 4%। 4%। এই যে 4% কনসিভ করছে না, এদের কাছে নেক্সট লাইন অফ ট্রিটমেন্টে গেলেন, কিছু ইনভেস্টিগেশন হলো কি ডিম কেমন আছে, টিউব কেমন আছে, ধরা জায়গা কেমন আছে, স্পার্ম কাউন্ট কেমন আছে, আর তার অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাকশন নেওয়া হলো, ঠিক আছে ডিম তৈরি হচ্ছে না, পলিসিস্টিক ওভারি আছে, চলো একটা লেট্রোজল বা কিছু একটা ক্লোমিফেনিন সাইট্রেট দিয়ে দেওয়া হলো, রাইট, টিউব একটু ব্লকড আছে, একটা ল্যাপ্রোস্কোপি করে টিউব খুলে দিল, তো আনাদার 6 মান্থস এরা কনসিভ করে নেয়। বাকি আউট অফ দ্য 4% 2% কনসিভ করে নেয়। নেক্সট যে 2% কনসিভ করে না, এদেরকে সে ডিসিশন নেওয়া কি কবে থেকে ডেফিনেটিভ ট্রিটমেন্ট করাবে, কারণ একটা ইন্ডিয়ান মেন্টালিটি হয়ে গেছে আইভিএফ মানে তো লাস্ট চিকিৎসা, না আইভিএফ এটাই কিন্তু আমরা জানি বা আমরা মানি। এটাই সব থেকে বড় ভুল। এটা পিরামিড অ্যাপ্রোচ বলা হয়, একটা টপ ডাউন অ্যাপ্রোচ বলা হয়, একটা বটমস অ্যাপ্রোচ বলা হয়। টপ ডাউন অ্যাপ্রোচ কী হলো, আপনারা ট্রাই করে নিয়েছেন, বাচ্চা হচ্ছে না, এবার চিকিৎসা পদ্ধতি 3টে থাকলো, একটা আপনি ডায়াগনোসিস আছে, টিউবাল ফ্যাক্টর আছে, টিউবটা খারাপ আছে, বা স্পার্ম কাউন্ট কম আছে, এটা নর্মালি ফার্টিলাইজ করবে না ভাই, আপনি ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনজেকশন যেটা বলা হয় ইক্সি করে প্রেগনেন্সি নিয়ে নিন, যেখানে আপনার সাকসেসটা ইজিলি 40-50% হয়ে যায়। আমি এক্সিটা সম্বন্ধে একটু ডিটেলে জানতে চাইবো। শিওর। তো ওটা করে নিলে আপনি অলরেডি 50% ক্যাটাগরিতে ঢুকে গেলেন, সাকসেস হয়ে গেল। তো ওটা প্রথমে করব না নর্মাল ট্রাই করব যেখানে আমি 5%ও সাকসেস নেই?
এই যে আইভিএফ লাস্ট পদ্ধতি, আমি আপনাকে অ্যাজ এ লেম্যান জিজ্ঞেস করি কি আপনার কাছে দুটো অপশন আছে। একটা স্টক মার্কেটে অপশন আছে যেখানে চান্সেস আপনার 5%ও টাকা বাড়বে না, আর একটা আছে 50% অ্যাটলিস্ট আছে যে আপনার টাকা বাড়বেই বাড়বে। আপনি আপনার টাকা কোথায় লাগাবেন? অবভিয়াসলি যেখানে 50% বাড়বে। রাইট। তো সেটা লাস্ট অপশন কোথায় হলো? সেটা তো ফার্স্ট অপশন হলো। লাস্ট অপশন হলো না, ওখানে তো আমি আইপিওতে লঞ্চ হয়ে গেছে, আমি তো শেয়ারে অ্যালটমেন্ট পাইনি, চলো যেখানে 5% বাড়ছে ওখানে টাকা লাগিয়ে দিই। তো আমি তো সে ঘোড়াতেই টাকা লাগাবো না, সেই যে ঘোড়ার জেতার বেশি সম্ভাবনা আছে। তো এই আইভিএফ যে লাস্ট ট্রিটমেন্ট আমার অনুযায়ী ইজ অ্যাডপশন। ওই কোনো ক্ষেত্রে কিছু বাচ্চা হচ্ছে না, ঠিক আছে, ফর্ম ভরে ওয়েবসাইটে, কারাবাস ওয়েবসাইটে ভরে তারপরে আমি একটা বাচ্চা অ্যাডপ্ট করি। দ্যাট এখন ইজ তো সারোগেসিও আছে খানিকটা হলেও। খানিকটা হলে উইথ দ্য নিউ রিসেন্ট লজ অ্যান্ড দ্য রুলস রেগুলেশন, সারোগেসি ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে, ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে। সো সারোগেসি করা এত সোজা নেই, মানে একটু ফাইন্ড আ মাদার যে আপনার 9 মাস পেটে ফ্রিতে বাচ্চা নিয়ে ফ্রিতে আপনাকে ডেলিভার করে ধরিয়ে চলে যাবে। ফ্রিতে কেন করবে? আচ্ছা, 4 বছর আগে একটা এআরটি ল পাস করা হয়েছিল পার্লামেন্টে, যেখানে সারোগেসিকে অল্টিস্টিক বলে দেওয়া হয়েছিল কি দে ক্যানট বি এনি ক্যাশ ট্রানজ্যাকশন ফর সারোগেসি। দ্যাট মিনস ও মাকে আপনি কোনো মনিটারি বেনিফিট দিতে পারেন না। হ্যাঁ, ট্রিটমেন্ট বেনিফিট আপনি সব দেবেন, ওষুধ বলুন, ইনভেস্টিগেশন বলুন, ডেলিভারি বলুন, সব কিছু করবেন, বাট আদারওয়াইজ যে 9 মাস আপনার পেটে বাচ্চা নিয়ে যাবে বা ডেলিভার করবে তার এগেনস্টে ওনাকে কোনো পারিশ্রমিক বলতে পারেন, কম্পেনসেশন বলতে পারেন বা কোনো ইনসেন্টিভ দিতে পারেন না। উনি নিজে ফ্রি উইলে, নিজের ইচ্ছায়, ফ্রি অফ কস্ট একটা কাজ করার জন্য, যেটা আমরা বলি একটা ভালো কাজ করার জন্য 9 মাস টেনে সাফার করে আপনার বাচ্চা ডেলিভার করে আপনাকে দেবে। এটা কি পসিবল নাকি? এটা ফ্যামিলির মধ্যে কেউ হলে হয়তো পসিবল, কিন্তু যাদের ক্ষেত্রে ফ্যামিলিতে এরকম সাপোর্ট নেই তাদের ক্ষেত্রে? Commercial surrogacy is banned in India. Commercial surrogacy is banned in India. Many IVF সেন্টার যারা সারোগেসি করতে বন্ধ করে দিয়েছে, মাঝখানে সারোগেসি লাইসেন্স বহুজন নিয়েছিল যেটা সারেন্ডারও করে দিয়েছে, বিকজ কেউ এটা পাওয়া যাওয়া ডিফিকাল্ট। কাউকে কনভিন্স করা কি তুমি 9 মাস এনার বাচ্চা নিয়ে ডেলিভার করো, এটা এরকম লোক খুঁজে পাওয়াটা ইজ ডিফিকাল্ট। আন্ডার দ্য টেবল ট্রানজ্যাকশন হলে লাস্ট এন্ড অফ দ্য ডে আমাকে ব্লেম গেমে নিয়ে আসা হবে, অত টাইম কোনো ডাক্তারের কাছেই নেই। ভাই তোমার বাচ্চা লাগবে, তার জন্য মেডিকেল লিগলি আমি ফাঁসবো, ওটুকু স্ট্রেস নেওয়ার সম্ভাবনা নেই। তবুও কিছু কিছু সেন্টাররা করছে সারোগেসি, বাট হ্যাঁ সত্যিভাবে ভালোভাবে সারোগেসি করছে, পুরো রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে। এটা ওয়েস্ট বেঙ্গলে একটা ভালো আছে, দ্যাট উই আর আ বিট ফিয়ারিং আ সোসাইটি মেডিকোজ, যেটা উই লাভ টু ফলো দ্য রুল। ভাই নো ওয়ান ওয়ান্টস কেওস, কেউ চায় না কি ভাই আমি ফালতু কোনো হ্যাঁ অকারণ না সমস্যা না চাই হ্যাঁ না। আমার দরকার নেই, আমার 4টে জায়গায় 3টে পেশেন্ট হোক, আই এম হ্যাপি। বাট ওই 4 নম্বর 5 নম্বর পেশেন্ট নেওয়ার জন্যে আর রাত্রে ঘুম উড়িয়ে দেবো, আর তারপরে এখানে দৌড়ো ওখানে দৌড়ো বা কোর্টে দৌড়ো, হ্যারাসমেন্টটা চাই ও না। হ্যারাসমেন্টটা অ্যাফোর্ডেবল নেই। তো সে বলে হ্যাঁ হচ্ছে অল্টারিস্টিক হচ্ছে, বাট ভেরি লিমিটেড নাম্বারসটা ড্রাস্টিকলি, অফকোর্স নাম্বারসটা তো কমবেই। হ্যাঁ, সেটা তো হবেই, সেটা তো বোঝাই যাচ্ছে খুব সহজে। হ্যাঁ, বাট ইয়েস, যেটা হচ্ছে যারা করছে সৎভাবে করছে, খাটছে। অ্যাকচুয়ালি আমার কলিগসরা যারা আছে করছে, আমি সত্যিই শ্রদ্ধা করি। ভাই তোমরা যে এফোর্ট নাও, আমার পক্ষে সম্ভব নেই, আমার দরকারই, আমি সারোগেসি করবোই না। আমার আইভিএফ ঠিক আছে, প্রেগনেন্সি এসে গেলে ভালো, না আসলে সারোগেট লাগলে আপনি অন্য সেন্টারে চলে যান, জানি করা করছে, ভালো কাজ করছে, ওনাদের কাছে করিয়ে নিন, আপনি রেফার করে দেন। আপনি চলে যান, বাস দ্যাটস ইট। একটু আইভিএফটা নিয়ে ডিটেলে জানি দাদা। আইভিএফ নিয়ে মানুষের মনে কিন্তু অনেক রকমের চিন্তা রয়েছে, অনেক রকমের নেগেটিভ ভাবনা চিন্তা রয়েছে, ওগুলো একটু ক্লিয়ার করুন। আইভিএফ আমরা কাকে বলছি? আইভিএফ কাকে বলছি? বেসিকলি যেখানে একটা ডিম বীর্য মিলন হয় বাচ্চাদানি গর্ভতে। আমি ডিম বীর্য মিলনটা হলে ভ্রূণ সৃষ্টি হয়, সে ভ্রূণ সৃষ্টি নিজের শরীরে না হয়ে আমি যদি ল্যাবে ইনকিউবেটরে সৃষ্টি করে দিই তাকে আইভিএফ বলা হয়। যদি একটু নামে বিস্তার করি তাতে বুঝতে পারবেন আমাদের দুটো নাম হয়, ইনভিভো, ইনভিট্রো। আইভিএফ হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইনভিট্রো মানে যে কোনো জিনিস যেটা বডির বাইরে ল্যাবে হচ্ছে তাকে ইনভিট্রো বলা হয়। ইনভিভো মানে যেটা শরীরের ভেতরে হচ্ছে। তো যে ফার্টিলাইজেশন, যে ভ্রূণ সৃষ্টিটা যেহেতু শরীরের বাইরে হচ্ছে তাকে ইনভিট্রো বলা হয়। তো বেসিকলি আইভিএফ কী হলো, যে ভ্রূণটা আপনার শরীর তৈরি করতে পারছে না
বিভিন্ন কারণে হতে পারে, রাস্তা বন্ধ আছে, একটা ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে, আমার ডিম আর বীর্য মিলনই করতে পারছে না। বীর্য ভালো আছে, গুড, ডিম ভালো আছে, গুড, ধরা জায়গা ভালো আছে, গ্রেট, বাট ডিম বীর্য যে মিলন করবে সে রাস্তাই ব্লকড আছে। তাহলে সেক্ষেত্রে ওয়াইফের ডিম, হাজব্যান্ডের স্পার্ম নিয়ে শুধু একটা পেট্রি ডিশে ঢেলে দেওয়া, ওখানে ওটা ফার্টিলাইজ হয়ে গেল। ফার্টিলাইজ হয়ে যাওয়ার পরে আপনাকে 5 দিন পরে ব্লাস্টোসিস ইউজ করে ভ্রূণটা ভেতরে দিয়ে দেওয়াটাই, দ্যাট ইজ আইভিএফ। আইভিএফ ইজ নো রকেট সায়েন্স। এর থেকে সিম্পল চিকিৎসাও হয় না। লোকজনে বহু ভাবে, ও মাই গড কী হবে আইভিএফ, কি আইভিএফ সত্যি কিছু নেই। এর মানে আমি যেটা ইউজুয়ালি পেশেন্টসকে বলি, ভাই চা বানাস না, ওই চা পাতি দেবি, চিনি দেবি, একটু ওয়ার্ম করবে আর ছেঁকে চা হয়ে গেল। সিমিলারলি আইভিএফে কী আছে, ওই ডিম নেব, বীর্য নেব, একটু ইনকিউবেট করব, ভ্রূণ হয়ে গেল, দিয়ে দিলাম, প্রেগনেন্সি শেষ। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এত সোজা। এর থেকে সিম্পল মানে আমাদের, আমি বাই প্রফেশন ডিগ্রি গাইনোকোলজিস্ট থাকে, আমরা এমএস গাইনি করি। এবার গাইনোকোলজিস্টরা এর থেকে মাচ মোর ডিফিকাল্ট অপারেশনস করে। হিস্টেরেক্টমি হলো, ভার্দাইম হলো, ক্যান্সার সার্জারি হলো, উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। আইভিএফ তার সম্পর্কে খুবই ইজি, কিছু নেই, দুটো জিনিস মিলিয়ে নিলে নিজেই ফার্টিলাইজ হচ্ছে। হ্যাঁ, এবার যেটা আপনি জিজ্ঞেস করছিলেন ইক্সি, ইক্সি ইজ আ বিট অ্যাডভান্সড কি, যেটা আমরা টিউবে বীর্য ডিম ঢেলে দিলাম, এবার নিজে ফার্টিলাইজ করবে। এবার যদি বীর্যতে অত পাওয়ার নেই, নাম্বারটা, সংখ্যাটা কম আছে, স্পিডটা নেই, ডিম ফুটো করে ঢুকতে পারছে না, সেসব ক্ষেত্রে এক একটা ডিম ধরে তার ভেতরে বীর্যটা পাঞ্চার করে পিএস করে ঢুকিয়ে দেওয়াটা, সেটাকে ইক্সি বলা হয়। আইভিএফে আপনি টিউবের দুটো দিতেন, দুটো মিশিয়ে ভ্রূণ হতো। ইক্সিতে এক একটা ডিম ধরে ফুটো করে তার ভেতরে বীর্য দিলে তাকে ইক্সি বলা হয়। তার মানে এটা আরো একটু অ্যাডভান্স একটা প্রসেস। একটা স্টেপ এগিয়ে গেলাম কোন ক্ষেত্রে, যে ক্ষেত্রে বীর্যটা খারাপ আছে। মানে ইক্সি রুটিনলি আমি সবাইকে করতে বলা হয় না। কেন ইক্সি রুটিনলি করতে বলা হয় না? কেন কি, যখন নেচার বেস্ট স্পার্ম সিলেক্ট করে আইভিএফ এর মারফতে, কারণ নেচার সিলেক্ট করে স্পার্ম জেনেটিক ক্যাপাবিলিটি উপরে। আর ইক্সি যখন আমরা করি, জেনেটিক ক্যাপাবিলিটি তো দেখতে পারি না। হ্যাঁ, দেখতে সুন্দর বীর্য, ঠিক আছে, এবার দেখতে সুন্দর যে আছে সে অ্যাকচুয়ালি যে জেনেটিকলি বেস্ট হবে সেটা বোঝা যায় না। আর ইক্সিতে আরেকটা অসুবিধা আছে, যদি তার মধ্যে কোনো জেনেটিক ডিজিজ হয়, জেনেটিক ইমপ্রিন্টিং ডিজিজ, সেটা অফস্প্রিংয়ে আরও বেশি এসে গেল। তো কেন, যেহেতু আমার নেচার সিলেকশন কিছু থাকলো না। সো ইক্সি করে যারা রুটিনলি ইক্সি, এবার ইক্সি তো আপনি করবেন, বাট আপনি যে কোয়ালিটি কম্প্রোমাইজ করছেন জেনেটিকলি, নেচারের বড্ড বেশি এগেনস্টে চলে যাওয়া হচ্ছে। এক্স্যাক্টলি। আপনার ভ্রূণ লাগবে তো, ভ্রূণ লাগার সময় আপনার বেস্ট ডিম বেস্ট বীর্য লাগবে তো, করে দেওয়া হবে, মিলিয়ে দিন। এবার যখন ডিম সিলেক্ট করে একটা বীর্যতে, বিভিন্ন প্যারামিটার যেটা আমাদের ধারণার বাইরে, যেটা আপনি যদি সেল বায়োলজি নিয়ে আলোচনা করা হয়, অত ডেপথে ওরা সিলেক্ট করে জেনেটিকলি মোস্ট পোটেন্ট, মোস্ট কম্প্যাটেবল, দ্য বেস্ট। বাট ইক্সি তো সেটা করা হয়নি, জোর করে শুধু ভ্রূণ বানিয়ে দেওয়া হলো। জোর করে ভ্রূণ বানিয়ে দিলে তার প্রেগনেন্সি, তার আউটকাম, তার বাচ্চা, বিভিন্ন স্টাডিজ আছে কি ইক্সি বাচ্চা ভালো না আইভিএফ বাচ্চা ভালো। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আইভিএফ করাটা আউটকাম ইজ মাচ বেটার দেন ইক্সি করা, এক্সেপ্ট যেখানে অ্যাকচুয়ালি বীর্য নিয়ে অসুবিধা আছে, যেখানে আমি জানি এইটুকু অল্প বীর্য দিয়ে আইভিএফ করা আমার পক্ষে সম্ভব নেই, ফার্টিলাইজই হবে না, মাত্র 2-4টে বীর্য আছে, হ্যাঁ সেক্ষেত্রে বাধ্য হয়ে ইক্সি করতে করি। বাট রুটিন ইক্সি কি ভাই না, এসেছে পেশেন্ট ইক্সি করে দাও, কেন ইক্সি করে দাও ভাই, বীর্য নেই নাকি, আছে না? সো দিস কল, এটা ডক্টর টু ডক্টর ডিফার করে। সাধারণ ডক্টরস আন্ডারস্ট্যান্ড কি ভাই এটাতে ইক্সি করলে পেশেন্টেরই ক্ষতি হবে, করে না। বহুবার পেশেন্টরাই ওভারবার্ডেন্ড, বা না না স্যার আপনি বেশ করে দিন, ইক্সি লাগে ইক্সি করে দিন, আরে ভাই দরকার নেই, রিল্যাক্স, সিম্পল মেথড আছে। বাট বহুবার পেশেন্টের প্রেশারেও আপনাকে একটা ডিসিশন নিতে হয়ে যায়। আপনি তো বলেই দিলেন নর্মাল আইভিএফই বেটার। এনি ডে রুটিন ইক্সি ফর অল, কি যতজন আসবে সবার ইক্সি, ওটা একটা কারেক্ট অ্যাপ্রোচ নেই। আইভিএফ নিয়ে মানুষের আরও একটা চিন্তা থাকে যে এই প্রসেসটা খুব পেইনফুল, এটা কি সত্যি? পেন একটা খুব সাবজেক্টিভ শব্দ। পেনফুল, হ্যাঁ, খুব পেনফুল না। আমরা প্রথম 10-11 দিন ইঞ্জেকশন দেওয়া হয়, একটা ইনসুলিন যেরকম মানুষ নেয় ও সেরকম ইঞ্জেকশন হয়। তো ওটা, এবার আপনি বলেন ইনসুলিন ইঞ্জেকশন নিতে ব্যথা হয় না, হ্যাঁ হয়,
বাট ভাই ডায়াবেটিস আছে, কিছু করবো তো না, সেটা তো সহ্য করা যায়, সহ্য ভীষণ করা বেশি যায়। তো নয়। তো ওটা সহ্য করা গেল। এবার হলো নেক্সট পোর্শন হলো ডিম পিক আপ। এবার ডিম পিক আপ যেটা করা হয় সেটা অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, তাতে কোনো পেশায় ব্যথা হয় না। ব্যথা কখন হয়? এগ পিক আপের পরে যেহেতু ওভারি সাইজটা একটু ব্লোটেড থাকে, পেটের ভেতরে একটু জল থাকে, একটু রক্ত থাকে, প্রথম 48 আওয়ার্স একটা ডিসকমফর্ট, মানে একটা ভালো না লাগা, একটু পেটে হালকা হালকা মানে ব্যথা বেদনা মতো আছে, বাট আনইজিনেস আনইজিনেসটা ইজ আ অ্যাপ্রোপ্রিয়েট টার্ম। তার এগেনস্টে আমরা প্যারাসিটামল বা অন্য ওষুধ দিয়ে দিই, যেটা ওটা টলারেবল করে দেয়, 2 দিন পরে সব নিউট্রালাইজ হয়ে যায়। তো সেটা আমরা পেশেন্টে বলে, ডাক্তারবাবু খুবই তো ব্যথা হবে, বলে বাচ্চা না হওয়ার থেকে বেশি ব্যথা হবে কি? বলে না না না, বাচ্চা না হওয়ার থেকে বেশি ব্যথা কিছু হতে পারে না, ওটা ওয়ার্স্ট ব্যথা। বলে তার থেকে খুব কম হবে, হ্যাঁ 2 দিন একটু ডিসকমফর্ট হয়, আদারওয়াইজ আইভ একদমই পেনফুল নেই। আর ভ্রূণ যখন আমরা আবার ডালি, সেটাও একদমই ব্যথা ব্যথা কিছু লাগে না। ওটা পেশেন্টরা শোয়ে, আমরা একটা সরু পাইপ থাকে, তার মধ্যে বাচ্চা লোড করি, বাচ্চা দানিতে দিয়ে দেয়, অ্যান্ড স্মুথ, দ্যাটস ইট। সো পেনফুল ব্যাপার কোথায় হয়? তারপরে বাচ্চা ডালার পরে বহুবার কিছু কিছু ওষুধ আমরা ইঞ্জেকশনের মারফতে কোমরে দিতে হয়, প্রজেস্ট্রন যেটা বলা হয়। এবার যারা কোমরে প্রজেস্ট্রন ইঞ্জেকশন দেওয়া হয়, ওটা একটু পেনফুল হয়, প্রথম 2-3 সপ্তাহ দিতে হয়, তারপরে বন্ধ করে দেওয়া হয়, ওটা বাচ্চাকে ধরে রাখার জন্য। একবার বাচ্চা ধরা হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, তারপর সাধারণত কন্টিনিউ করা হয় না। বাট হ্যাঁ, সে 2-3 সপ্তাহ ব্যথাটা আইভিএফ নেই, ব্যথাটা সে ইঞ্জেকশন যে কোমরে ডালে, কেন বহুজন আইভিএফ নেগেটিভ হলে থ্যাংক গড নেগেটিভ হয়েছে, মানে কেন স্যার কোমরে ইঞ্জেকশনটা না জান শুকিয়ে দিয়েছিল, মানে ফোড়া হয়ে গেছে ব্যাক সাইডে হয়। সো এই অ্যাসপেক্ট যদি আপনি বলেন আইভিএফে কোন অ্যাসপেক্টটা পেইনফুল, অপারেটিভ ইজ নট পেইনফুল, এগ পিক আপ যেটা ডিম নিলাম দ্যাট ইজ নট পেইনফুল, ভ্রূণ ডালা ইজ নট পেইনফুল, এভরিথিং ইজ স্মুথ। শুধু যে প্রজেস্ট্রন আপনাকে যেটা দেওয়া হয় ওটা পেইনফুল হয়। কিন্তু নর্মাল প্রেগন্যান্সির ক্ষেত্রেও তো অনেক সময় অনেক রকম সমস্যা আসে, যখন অনেক ইনজেকশন নিতে হয় মায়েদের। হ্যাঁ তো এর থেকে তো খুব বেশি আলাদা সেটা নয়। রাইট, একটু বেশি আছে, খুব একটা বেশি নেই। হ্যাঁ, নর্মাল প্রেগনেন্সিতে কমপ্লিকেশন হলে, ব্লিডিং হলে বা জল ভাঙে বা ইনফেকশন হলে আমরা বহু ইনফেকশন, বহু অ্যান্টিবায়োটিক, বহু কিছু দিই। অ্যাজ কম্পেয়ার টু দেন সত্যি কিছু নেই। মানে যেখানে মানুষ প্রচন্ড পরিমাণ সন্তান চাইছেন, সেক্ষেত্রে এই ব্যথাটা কিছুই নয় সেই জায়গায়। এবং Absolutely. সন্তান যখন হবে সেটা যে ব্যথা, তার সঙ্গে তুলনায় এটা কিছুই নয়। হ্যাঁ, সিজার বা নর্মাল ডেলিভারি যে ব্যথা হয় তার কম্প্যারিজনে তো কিছুই নেই, তার মানে এটা কম্প্যারিজনে সব কিছুই মায়েরাই নেই। জানে কি হতে পারে। অ্যাবসলিউটলি। আমি আরেকটা জিনিস জানতে চাইবো, এই যে ধরুন বর্তমান সময়ে ইনফার্টিলিটি একটা বড় ইস্যু হয়ে গেছে আমাদের। আপনি যেরকমটা বললেন যে লাইফস্টাইল একটা ইস্যু, দেরি করে বিয়েটা একটা ইস্যু। এটাও কি খুব সত্যি যে এই মুহূর্তে হাজব্যান্ড ওয়াইফ হয়তো একসঙ্গে আছেন, কিন্তু তাদের কনজুগাল রিলেশন ঠিক নেই, এটাও একটা ফ্যাক্টর? এটা খুব র নার্ভ আপনি টাচ করছেন, যে কনজুগাল রিলেশন ঠিক নেই। কেন আজকাল বহু পেশেন্ট আসছে, আইভিএফ কেন করে দিন, আমাদের অত সময় নেই, মেন্টালিটি নেই। যেটা আমি আপনাকে একটু ব্যাক গিয়ে কথা বলি, আগে নর্মাল ডেলিভারি খুব হতো, আজকাল পেশেন্ট ব্যথার ওঠার আগে বলেন ডাক্তারবাবু আপনি সিজার করে দিন তো, কত তারিখে করবেন বলুন তো, আমি একটা পণ্ডিতকে টাইম জিজ্ঞেস করিনি কোন টাইমটা ভালো আছে। মানে মেন্টালি পেশেন্টস আর মোর কমফোর্টেবল, ওরা সিজার চায় রাদার দেন নর্মাল ডেলিভারি। না ভাই আমি এত ব্যথা সহ্য করতে পারবো না, এতদিন ওয়েট করতে পারবো না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, আপনি সিজার করে দিন। সিমিলারলি এই যে কনজুগাল লাইফে ডিপ এসেছে, এই যে ম্যারেজ একটা সোশ্যাল স্টেটাস হয়ে থেকে গেছে, রাদার দ্যান দ্যাট ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা, তার জন্যে বাচ্চা লাগে অ্যাজ আ সোশ্যাল সিম্বল, কি ভাই আমি ফার্টাইল, আমার বাচ্চা হয়েছে। তার জন্যে ট্রাই করার জায়গায় ওরা আইভিএফ করাতে বেশি ইচ্ছুক। এমনও দেখছেন? রুটিনলি দেখছি আজকাল হাজব্যান্ড ওয়াইফ বাই বুক ও বাই নোট আছে, বাট হাজব্যান্ড ওয়াইফ অ্যাজ পার পার্টনার খুব কম থাকছে। হাজব্যান্ডের বেস্ট পার্টনার ওনার স্মার্টফোন, ওয়াইফের বেস্ট পার্টনার ওনার স্মার্টফোন, মানে বিয়ে স্মার্টফোনকে করেছে না বরকে করেছে সেটা নিয়ে একটু সম্পর্ক নিয়ে অসুবিধা হয়ে যায়। আর বাচ্চা জন্মালে মনে হয় কি ওকে একটা স্মার্টফোন ধরে দিলে কাজটা মিটে যায়। সেটা তো দেওয়াই হয়। তো দ্যাট ইজ এই কনজুগাল লাইফ ডাউন দ্য ড্রেন,
খুব বেশি হয়ে গেছে। অ্যান্ড ইট ইজ এন্টায়ারলি নট বিকজ অফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা না ঠিক আছে আমার অমুকের সঙ্গে আছে বলে এখানে নেই, ওটা নেই। এই সোশ্যাল মিডিয়া অ্যাসপেক্ট আসার পরে, যে মোবাইল ফোন আসার পরে, নর্মাল একটা আমরা ইনফার্টিলিটি যাদের বাচ্চা হচ্ছে না, ওদের রুগী দেখলে দেখি অর্ধেক সময় ওদের মেলামেশা করার টাইমই থাকে না। ওদেরকে জিজ্ঞেস করলে ভাই বাচ্চা কেন হচ্ছে না, এটা তো ট্রাই করতে হবে, এ করতে হবে। সবাই এত ব্যস্ত, এত ব্যস্ত, মানে কিসের ব্যস্ত ভাই? এত টাইম আমাদের কাছেও থাকে না যে এত ডিটেলডে আমরা জিজ্ঞেস করি, একটা হিস্ট্রি নিই। বাট আস্তে আস্তে যখন পেশেন্ট পর পর আসতে থাকে, আবার আসে আবার আসে, সে সময় পেশেন্টই নিজে বলে, স্যার পুরো দিন কাজ করে পরে আসার পরে না আর ইচ্ছা থাকে না কি কে আলোচনা করবে, কে প্যাম্পার করবে। মেয়েদের ক্ষেত্রেও প্রচুর থাকে, আমার হাজব্যান্ড তো প্যাম্পারই করে না। আচ্ছা ঠিক আছে, আজকে ডাক্তার বলেছে আজকে ডিম ফাটবে, আজকে এটা করতে হবে। এত যে মেকানিক্যাল হয়ে যাচ্ছি আমরা, যে আজকে বাচ্চা নেওয়ার মানে একটা আর্ট বা একটা রিলেশনশিপ একটা পোর্শন, সেটা না হয় বাচ্চা নেওয়ার একটা টাস্ক হয়ে গেছে। এবার এই টাস্কে যখন আপনি 3-4 মাস এরকমই ব্লান্ডারের পরে ব্লান্ডার হয়ে যাচ্ছে আর কনসিভ হচ্ছে না, তারপরে একটা তোমারই একটা ধিক্কা, একটা আরও রিলেশনশিপটা স্প্লিট অফ হয়ে যাচ্ছে, কাপল কাপল থাকছে না। সোশ্যালি হ্যাঁ ম্যারিড, বাট ইন্টারপার্সনালি বন্ডিং, সে পোর্শনটা গায়েব হয়ে যাচ্ছে। এটা আমাদের ক্ষেত্রে আজকালকার মানে ইনফার্টিলিটি কারণে, যদিও টেক্সট বুক কারণ নেই, বাট খুব কমনলি পাওয়া যাচ্ছে। ইনফ্রিকুয়েন্ট ইন্টারকোর্স, সপ্তাহে একবার, 2 সপ্তাহে একবার, বা যেদিন ডিম ফাটবে একবার, মানে মানে ওরকম। ওভিউলেশনের দিনটুকু ছাড়া তারা লিস্ট বদার, তারা লিস্ট বদার কেন? সবাই কাজে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, কাজে ব্যস্ত পরে একটা ইন্টারপার্সনাল একটা রিলেশনশিপ থাকে, একটা হাজব্যান্ড একটা ওয়াইফ, একটা কাপল হিসাবে, একটা বন্ধু হিসাবে, একটা মোর দেন ফ্রেন্ডস হিসাবে, একটা লাভার্স হিসাবে থাকে। বাট ওটা না থাকে, এতগুলো গ্রাজেস, এতগুলো সোশ্যাল মিডিয়া বলো বা ফেসবুক বলো, ফেসবুকে ভালো ফটো দেয়, একদম দুজনই চমচম করে একটা ফটো দিয়ে দিল, তারপর ফটো দেওয়ার পরে আর নিজেদের কোনো ব্যক্তিগত কারো সময় না, ভাই তুই আমি ওখানে ঘুরে আসি, তুমি ওখানে ঘুরে আসো, হ্যাঁ দুপুরবেলা 2টোর সময় দেখা হয়ে যাবে খাবার সময়, ওখানে অবধি ঠিক আছে। কেন কেউ অত নিজেকে সামনে পার্টনারের সামনে ওপেনই আপ করতে চায় না, সামনে একটা থিক গ্লাসের মতো নিজেকে আটকে রাখে, না ভাই ঠিক আছে পুরো এক্সপোজ করে দিলে ও আমার সিক্রেট জেনে গেলে বা আমার সফট পয়েন্ট জেনে গেলে তারপর ওটাই নিয়ে আমাকে চিমটি কাটবে, দরকার নেই ভাই। কোথায় যাচ্ছি আমরা না ভাবলেও খারাপ লাগে। ফ্যাব্রিকটাই যে ম্যারেজ ফ্যাব্রিকটাই পুরো যে নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমাদের ইন্ডিয়াতে ডিফাইন হতো যে ফ্যামিলি স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাই নষ্ট হয়ে যাচ্ছে। যত আমরা ওয়েস্টার্নাইজ নিজেকে ভাবছি হচ্ছে, যে বেসিক সেন্স অফ সিকিউরিটি, যে বেসিক সেন্স কি আমরা একটা একসঙ্গে আছি, একটা ইউনিট আছি, একটা ভালোবাসা আছে, ওর জায়গায় না বাবা একটা থাকতে লাগে, হ্যাঁ একটা সোশ্যাল পিকচারে ঠিক আছে, একটা বর বলে জিনিস আছে, একটা ভালো ফটো আছে, একটা ম্যারেজ অ্যানিভার্সারি আছে, কোনো কোনো অকেশন হলে ভাই জানিয়ে দিস, আমিও সেজে চলে যাব। আদারওয়াইজ আমি আমার গ্যাংয়ের সঙ্গে, তুমি তোমার গ্যাংয়ের সঙ্গে, বা আমি আমার মোবাইলের সঙ্গে, তুমি তোমার মোবাইলের সঙ্গে, ওটাই বেশি হয়ে এটাই যাচ্ছে, দাঁড়িয়ে গেছে এটাই এখন। দাঁড়িয়ে যায়। এই যে এখন আপনারা বিভিন্ন ধরনের প্রবলেম দেখতে পান, এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর নিয়ে একটু ডিটেলে আলোচনা করতেই হবে, সেটা হচ্ছে পিসিওএস বা পিসিওডি। আমরা অনেক সময় দেখছি অনেকের মধ্যে একটা অদ্ভুত ধারণা তৈরি হচ্ছে, যাদের পিসিওএস আছে তাদের মধ্যে ইনফার্টিলিটি দেখা দিতে পারে। মানুষ খুব সহজে বলে ফেলছে এমন কথা, এটা কতটা ভুল? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা আলাদা জিনিস, পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি একটা আলাদা জিনিস। এবার লোকজন ভুল কী করে, আমার মাসিকের হালকা একটা গন্ডগোল হচ্ছে, একটা আল্ট্রাসাউন্ড ইউজুয়ালি ডক্টরসরা লেখে, আমাকে অফকোর্স জানার জন্য লিখতে হবে, একটা আল্ট্রাসাউন্ড করাতে যায়। আল্ট্রাসাউন্ডে যে রেডিওলজিস্ট আছে দেখলো হ্যাঁ ফলিকলস আছে, একটু বেশি আছে, সিস্টিক আছে, সাইজেস এটা আছে, মোর দেন 10 আছে, ওভারিন ভলিউম বেশি আছে। এবার নিচে ওরা লিখে দেয় পলিসিস্টিক ওভারিন সিনড্রোম। না, এটা পলিসিস্টিক ওভারিন সিনড্রোম নেই, কেন পলিসিস্টিক ওভারিন সিনড্রোমে আরও 2-3টে জিনিস, আরও 2-3টে ক্রাইটেরিয়া তাদেরকে ফুলফিল করতে হবে। এটা শুধু মরফোলজি, মানে দেখলে আপনাকে একটা বিডেড চেঞ্জ, একটা মতিমালা মতো একটা অ্যাপিয়ারেন্স পেলেন আল্ট্রাসাউন্ডে, যেটা মরফোলজিক্যালি এটা পলিসিস্টিক লাগছে পিরিয়ড। তাতে তার সঙ্গে বাচ্চা হওয়ার সম্পর্ক হতেও পারে, নাও হতে পারে,
তার সঙ্গে ওবেসিটি হতেও পারে, না হতে পারে, তার সঙ্গে বিভিন্ন। এবার যদি ও মরফোলজি যেটা পেলেন, তার সঙ্গে পেশেন্ট বলছে না আমার তো মাসে মাসে হচ্ছে, তাতে দেখা গেল প্রত্যেক ডে 14 বা ডে 13-এ ওনার ডিমটা তৈরি হচ্ছে, ডিমটা নর্মালি স্পন্টেনিয়াসলি ফাটছে, তাহলে ও তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নেই। কেন আরও ক্রাইটেরিয়া আছে, আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আপনার মাসে হবে না, ইরেগুলার হবে, বা প্রত্যেক মাস ডিম ফাটবে না। তো শুধু একটা আল্ট্রাসাউন্ড পিকচারে স্ট্যাম্প করে একজনকে, না বাবা তোমার তো পিসিওএস আছে, না না তোমার পিসিওএস নেই প্রথম, আর পিসিওএসের জন্য বাচ্চা হবে না, সেটা সবথেকে বড় ভুল ধারণা। পিসিওএস আছে মানে ঠিক আছে। এবার আমি সিনড্রোম নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমি আল্ট্রাসাউন্ডে পলিসিস দেখেছি, রাইট। আমি দেখছি ওনার ডিমটা তৈরি হচ্ছে না, ডে 14-এও ডিম কোনো তৈরি হচ্ছে না, ফাটছে না। বিভিন্ন সিম্পল মেডিসিনস আছে যেটা দিলে ডিম তৈরি হয়ে যায়, সিম্পল ইঞ্জেকশনস আছে যেটা দিয়ে ডিম ফেটে যায়, আর ডিম ফেটে গেলেই ট্রাই করলে নর্মাল কনসেপশনে হাই চান্স থাকে। তো এটার জন্যে যে ভাবনা বা যে ভয় পাওয়া কি বাবা পিসিওএস হয়ে গেছে আর বাচ্চা হবে না, না না কোনো অসুবিধা নেই, স্মুথলি বাচ্চা হবে। হ্যাঁ, সময় বেশি লাগবে, হতে পারে 2 মাস এক্সট্রা লাগবে। যেটা বেশি লাগবে সত্যি সেটা হলো রেগুলার ফলিকুলোমেট্রি, আল্ট্রাসাউন্ড, যে বারবার স্ক্যান করে দেখা ডিম উঠছে না, উঠলে কোন সাইজে উঠছে, ম্যাচিওর হচ্ছে না, ম্যাচিওর হলে ট্রিগার দিলে কোরকম আপনার বাচ্চা নিয়ে ধরা জায়গা, যেটা এন্ডোমেট্রিয়াম আমরা বলি, ঠিকঠাক ঠিক হচ্ছে কিনা এইটুকু মনিটরিং। সেটাও প্রথম 2-1 মাস মনিটরিং করলে আমরা বুঝে যাই হ্যাঁ এরকম ডোজ দিলে ওনার এরকম হচ্ছে। বাট হ্যাঁ, মনিটর ট্রিটমেন্ট করা বেটার। এম্পেরিক্যাল যেটা আমরা বলি কি হ্যাঁ গেলাম ওষুধ দিয়ে দিলাম, হ্যাঁ আপনারা এই ওষুধ খান, ট্রাই করুন। আরে বস আমি ওষুধ খাবো, ট্রাই করবো, ওখানে অবধি ঠিক আছে, বাট ওষুধ খেয়ে আদৌ আমার ডিম কি উঠছে, ওষুধ খেয়ে আদৌ কি যে ডিম আমার উঠছে সেটা রাপচার করছে, ওটা যদি আমি না মনিটর করি, আমি তো 6 মাস ওষুধ খেয়ে নিলাম বিন্দাস, হ্যাঁ আমি 6 মাস ওষুধ খেয়েছি, বাট 6 মাস ওষুধ খেয়ে কী হলো? কোনো 6 মাসের লাভই মধ্যে হয়তো যদি 1 মাস ultimately ডিম হলো না। উঠেছে, 5 মাস ডিম উঠেনি, তাহলে এফেক্টিভলি তো আপনি 1 মাসই ট্রাই করেছেন। তাহলে ফ্রাস্ট্রেশন, যা আমি 6 মাস ওষুধ খেলাম, 6 মাস ওষুধ খেয়েও আমার কোনো লাভ হয়নি। দ্যাট ইজ নট দ্য ম্যানেজমেন্ট ফর পিসিওএস। ট্র্যাকটা রাখতেই হবে। ট্র্যাক রাখার জন্যে, তাই জন্যে যাদের বাচ্চা হচ্ছে না কেন একটা ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে বলা হয়। কেন আমাদের যারা ফার্টিলিটি স্পেশালিস্ট, যারা ফার্টিলিটি নিয়ে কাজ করে, ওদের একটা আলাদা মানে নর্মাল বেঙ্গলিতে বলছে আলাদা একটা ছক তৈরি থাকে, না পলিসিস্টিক আছে, একে ওভিলেট করাতে হবে, একে ওষুধ দেওয়ার পরে স্ক্যান করতে হবে, স্ক্যান করে দেখছি ডিমটা অপটিমাম উঠছে কি উঠছে না, ডিমটা খুব একটা উঠছে না, ভাই একটা ইঞ্জেক্টেবলস দিয়ে দেয়, ট্যাবলেটও হচ্ছে না, এইচএমজি ইঞ্জেকশন হয় ওটা দিয়ে দাও, ছোটো 37.5 75 পাওয়ারে 2-3 দিন ইঞ্জেকশন দিয়ে দাও, ডিম উঠে গেছে, এবার রাপচার করো, ইঞ্জেকশন দিয়ে দেওয়া হলো, রাপচার হলো, রাপচার হওয়ার পর স্ক্যান করে দেখলাম ফেটেছে ফাটেনি, ফেটে গেছে, মানে এটা সাকসেসফুল সাইকেল হয়েছে। একটা সাকসেসফুল সাইকেল করার জন্যে ডিমও তুলতে হবে, আর তাকে মনিটরও করতে হবে, আর মনিটর করার পরে তার আউটকামও দেখতে হবে কি রাপচার হয়েছে কি না। কেন শুধু পিসিওএস বলে শুধু ওষুধ দিয়ে না মনিটর করাটা মানে ওই চোখ বন্ধ করে ফায়ার করাটা, গুলি যদি লেগে যায় লেগে গেল, না লাগলে আবার ফায়ার করো, আবার ফায়ার, আরে কত ফায়ার করবে, বন্দুকে একটা লিমিটেড নাম্বার অফ বুলেটসও তো আছে। না একদম ঠিক, আপনি খুব কঠিন সত্যিটা খুব সহজ করে বুঝিয়ে দিলেন। মানে এই পুরো প্রসেসটা যদি একজন দক্ষ চিকিৎসকের সামনে থেকে হয় তাহলে বিষয়টা খুব সহজ হয়ে যেতে পারে। যেটা আমাদের হয়তো 6 মাস সময় লাগছিল সেটা হয়তো 3 মাসেই আমাদের কাজটা হয়ে যাবে। কারেক্ট, কেন সে 3 মাসই আপনার ডিম তৈরি হয়ে ফেটেছে। ডিপ্রেশন কম হয় ওষুধ খাওয়ার পরে, ট্রাই করার পরে যখন আবার পিরিয়ডস হয়ে যায় না, সেদিনটা একটা ফিমেল যে একটা মার জন্যে সব থেকে আরে যা এ মাসটাও নষ্ট হয়ে গেল, আমি এ মাসে ফেলিয়ার হয়ে গেলাম। এবার এ মাসে ফেলিয়ার হয়ে গেলাম, ডিপ্রেস হয়ে গেলাম, ডিপ্রেস হলে এই যে ডিপ্রেসিভ হরমোনস যেটা সিক্রিট হলো সেটা আরও ফলিকুলারে আরও ডিম তৈরি হতে কষ্ট করে দেয়। ও তো জানে না কি এ মাসে আপনি ওষুধ খেয়ে ওষুধ কাজই করেনি, ডিম ওঠেনি, তো তিনি ফেল হয়নি। ফেল তো তখন হতো যখন ডিম উঠতো, ফেল তখনও হতো না, বাট প্রেগনেন্সি কনসিভ করতো না, যখন ডিম উঠতো ডিম রাপচার করতো, ফার্টিলাইজেশন হতো না। আমার ডিম উঠেনি তো ফার্টিলাইজেশন কার সঙ্গে হবে? আর যদি ফার্টিলাইজেশন হবে না তো প্রেগনেন্সি হয়নি, তাহলে মানে দিস ওয়াজ আ সাইকেল দ্যাট হ্যাড নট, দ্য সাইকেল ডিড নট ফেল, দ্য সাইকেল ডিড নট শুড নট বি কাউন্টেড। এটা সাইকেল গুনার কথাই নেই আমার। এই সাইকেল গুনার কথা কখন বলা যায় কি এটা গুনবো কি গুনবো না? যখন আমি ট্র্যাক করবো। ট্র্যাক কে করবে? যে গাইনোকোলজিস্ট নিজে আল্ট্রাসাউন্ড মেশিন রেখে নিজে স্ক্যান করছে, নিজে সব কিছু করছে। কেন ওর গাইনোকোলজিস্ট গোড়া থেকে শেষ অবধি দেখছি। আপনি বাইরে থেকেও ফলিকুলোমেট্রি করাতে পারেন, আল্ট্রাসাউন্ড সেন্টারেও করাতে পারেন, বাট একটা ট্রান্সভাজাইনাল আল্ট্রাসাউন্ড যেটা একজন মানুষ আপনাকে গোড়া থেকে শেষ অবধি দেখছে, ও একটা বেটার পিকচার আপনাকে বলে দিতে পারে কি আপনার ফলিকল ডে 14-এ ফাটছে না ডে 16-এ ফাটছে, বা মানে 20 mm সাইজ যেটা ম্যাচিওর ফলিকল আপনার 12 দিনে হচ্ছে না 16 দিনে হচ্ছে না 18 দিনে হচ্ছে। এ র্যাম্পেন্টলি ভেবে না 14 দিনে ফাটবে, না ওনার তো 18 নম্বর দিনে গিয়ে 20 mm হয়েছে, ওনার তো 19 নম্বর দিনে
হয় ডিম ফেটেছে, তো এই 14 নম্বর দিনে একদিন দুম দাম মেলামেশা হয়ে গেল, পিরিয়ড না, কিছু হয়নি, কোনো লাভ নেই, ডিম তো ফেটেছিল 6 দিন পরে। মানে হিসেবটা রাখতেই হবে, অত সহজ নয় ব্যাপারটা যতটা বাইরে থেকে মনে হয়। রাইট, এত সহজ নেই, আর উল্টোটা এতই সহজ যদি আপনি ট্র্যাক করতে পারেন। মানে ইট ইজ লাইক, যারা সাঁতার কাটতে জানে না ওদের জন্য সত্যি সাঁতার কাটা ইজ এ বিগ থিং, বাট যারা জানে ওদের জন্য যেখানে জলে ফেলবেন ওরা সাঁতার কাটে বেরিয়ে যাবে। তার জন্য ভালো ট্রেনার লাগবে। এক্স্যাক্টলি তাই। আমরা একটু আইভিএফ এর দিকটায় যাই দাদা। আইভিএফ এর ক্ষেত্রে কি কি প্রবলেম, যেরকম আমরা আলোচনা করলাম, কি কি ভালো দিক রয়েছে যেটা আমরা মানে মানুষরা হেল্প পেতে পারে খুব সহজে? আইভিএফ এর দিকে যে হেল্পটা, বেস লাইন হেল্প যেটা আমরা সবসময় বলি কি ভাই, আমি ট্রাই করলে কনসিভ করব, নর্মাল ট্রাই করে না করলে আইভিএফ করে করব। এবার আপনি ডাক্তারবাবু আমাকে আইভিএফ সাজেস্ট করছেন, অ্যাডভান্টেজটা কি? ইট হ্যাজ ম্যাথস ইন ইট, এতে ম্যাথস আছে। নর্মালি আমার 20খানা ডিম আপনি আইভিএফে তুলবেন, 20খানা ডিম আপনি ফার্টিলাইজ করবেন, তার মধ্যে দেখবেন 14টা ফার্টিলাইজ হয়েছে, 14টা ফার্টিলাইজ হয়েছে, তারপরে সেই ডিমগুলো যেটা ভ্রূণ সৃষ্টি হয়েছে 14টা, সে 14টা আপনি টানবেন, টানার পরে তার মধ্যে মাত্র 4টে ভ্রূণটা ব্লাস্টোসিস্ট, যা 5 নম্বর দিন যেটা ব্লাস্টোসিস্ট বলা হয়, ব্লাস্টোসিস্ট হবে। এবার আমি ধরে রাখলাম এই 20 মধ্যে 4টে ব্লাস্টোসিস্ট হয়েছে, 16টা ব্লাস্টোসিস্ট হয়নি, মানে এই 20টা ডিমের মধ্যে 16টা ডিমে কোনো ক্ষমতা ছিল না একটা ম্যাচিওর ভ্রূণ হওয়া। এবার রিয়েল টাইম আমি একে এক্সট্রাপোলেট করি, মানে যদি আমি নর্মাল মানুষকে বলতাম তাহলে আপনি 20 মাস মানে অ্যাপ্রক্সিমেটলি 2 বছর ধরে রাখুন, কেন প্রত্যেক মাস আপনি ওভুলেট করবেন না, 2 বছর ট্রাই করলে 4বার মাত্র আপনার ভ্রূণ সৃষ্টি হতো, বাকি আপনার 20 মাস আউট অফ দ্য 24 মান্থস 20 মাস আপনার এফর্টটা ওয়েস্ট যেত। আবার এটাকে এক্সট্রাপোলেট করি ম্যাথসে, আমার বয়স 34 আছে, 34, আমার কাছে কি 2 বছর 37 অবধি 36 অবধি হওয়ার সময় আছে? এটা একটা বড় ফ্যাক্টর। তো এবার যে পেশেন্ট ভাবছে তাহলে আমি নর্মাল ট্রাই করি, হ্যাঁ করুন, প্রত্যেক মাস আপনি ডাক্তার দেখাবেন, ওষুধ নেবেন, ফলিকুলোমিটার করাবেন, সব খরচা করবেন, মোটামুটি 8-10 হাজার টাকা খরচা করলেন। এবার আমি টাইম ধরছি 2 বছর আপনি ট্রাই করলেন, 2 বছর মানে 10,000 মাসে হিসাবে 2.5 লাখ টাকা খরচা করে দিলেন, হ্যাঁ কনসেপশন হয়ে গেল। সময় কত লাগলো? 2 বছর। 2 বছর। খরচা কত লাগলো? 2.5 লাখ। আইভিএফ করালাম, ডিম তুললাম, ভ্রূণ বানালাম, দিয়ে দিলাম, তার কম খরচা কম সময়। এবার যে সময় আমার লাগছে সে সময় আমার কাজে নষ্ট হচ্ছে। লোকজন ডক্টরের খরচা বা প্রসিজারের খরচা ধরে নেয়, অন্য জিনিস যেটা ধরে না, যে আমি প্রত্যেকবার ডাক্তারকে দেখাতে যাচ্ছি, আল্ট্রাসাউন্ড করাচ্ছি, আমার কাজে নষ্ট হচ্ছে, এ হচ্ছে ও হচ্ছে, ও প্রশ্নটা ধরছি না। এই যে সময়টা তো সব থেকে গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি, এবার যে এখন 2 বছর আপনি কাজে কমাই করলেন, আপনি রোজ যদি অফিসে প্রত্যেক মাসে 3-4 দিন অফিসে আজকে আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে, আজকে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, আপনি দেখবেন আপনার কলিগ এগিয়ে যাচ্ছে, আপনি ওখানে আটকে গেছেন, কেন কেন কি অফকোর্স যে ম্যানেজার বাবু আছে বা মালিক আছে, না না এ তো বারে বারে শুধু ডাক্তার দেখানো নিয়ে, যদিও জেনুইন এত ব্রেক নিচ্ছে, একে একটু থাম, একে আগে দে, কেন অফকোর্স তিনিও তো কাজ বুঝবেন। সো কস্ট যেটা হচ্ছে, শুধু ডাক্তারকে যেটা দিচ্ছেন সেটা কস্ট নেই, যেটা আমদানি ইনকাম কম হচ্ছে ওটা তো ধরুন, সবটা হিসেবে রাখতে রাইট। এবার হবে। যাতায়াত, একটা ডাক্তারের কাছে যাওয়া আসা, তার সঙ্গে যে আরেকটা কস্ট যেটা আমরা ধরি না, সাইকোলজিক্যাল কস্ট, দ্যাট ট্রমা, অগেন অ্যান্ড অগেন। তো আপনি যদি সমস্ত কস্ট ধরেন, মেন্টাল ট্রমা কস্ট, ইনকাম লস কস্ট, ডক্টর পেইং কস্ট, এতগুলো কস্ট যদি ধরে না, তাহলে মনে হয় সত্যি আইভিএফ সস্তা, কারণ আমার সহজে তাড়াতাড়ি হয়ে হয়ে যায়। গেল, টাইমও বাঁচলো, আমার ইনকাম করার স্কোপও বাড়লো, আমার লস টু ওয়ার্কও হয়নি। এবার আমরা সময়কে ভ্যালু দিই না, অনেস্টলি বলতে। এটা আমাদের দেশেই কিন্তু মেনলি দেখা যায়, আমাদের দেশেই আমরা সময়টাকে বড্ড অপচয় করি বা মানে নেগলেক্টও করি। এক্স্যাক্টলি, বিদেশে বা বাইরে ম্যান আওয়ার মানে ঘন্টায় খরচা ধরা হয় কি, আপনার কস্ট কি আছে, আপনি আপনার পার আওয়ার হোয়াট ইজ ইয়োর কস্ট। নট টাইম ইজ মানি বলতে সুন্দর লাগে, বাট তাকে যদি রিয়েল লাইফ এক্সাম্পল বানানো যায় না, কেউ আরে সময় প্রচুর সময় আছে, আরে প্রচুর, আমাকে পেশেন্ট বলে মানে কী করবি, আর কি তাড়া নেই স্যার, প্রচুর সময় আছে, আমি বলে সময়ের দাম নেই,
হ্যাঁ, কেন কি ফ্রিতে পাচ্ছেন না? প্রত্যেকদিন 24 ঘন্টা তো সরকারবেলা ভগবান আপনাকে দিয়ে দিচ্ছেন সকালবেলা। আপনার কাছে 24 ঘন্টা আছে, ফ্রিতে দিয়েছেন না? ফ্রিতে দেননি, কারণ এক্সিস্ট 24 ঘন্টা তো থাকবে না, সেটা আগের দিনটা শেষ হয়ে গেছে। তো দে ক্রেডিট পয়েন্টস ইউ আর লুজিং অন ইট। ইফ ইউ ভ্যালিউ টাইম, যদি আপনি সময় ভ্যালিউ করেন, যদি আপনি সাইকোলজিক্যালি ওয়েলবিং ভ্যালিউ করেন, আর যদি আপনি কস্টের মধ্যে সে কস্টটাকে অ্যাড অন করেন, দেখা গেছে আইভিএফ লাস্ট ট্রিটমেন্ট নেই, আইভিএফ ফার্স্ট ট্রিটমেন্ট আছে, বিকজ ইট সেভস টাইম, ইট সেভস মানি অ্যান্ড ইট সেভস ইয়োর স্যানিটি। তিনটে জিনিস বাঁচায়। সত্যিই তাই, মানে আপনার কথা শুনে আমার অন্তত তাই মনে হচ্ছে। আরেকটা বিষয় দাদা, এই যে ধরুন আইভিএফ এর সময় এমব্রায়ো তো বেশ কয়েকটা তৈরি হচ্ছে, সেখান থেকে এমব্রায়ো ফ্রিজও করা যায়। অ্যাবসলিউটলি। যেটা এক্সাম্পল নিয়ে আমরা কথা বলছিলাম, 20খানা ডিম তোলা হয়েছে, এতগুলো ভ্রূণ হয়েছে, এতগুলো ফার্টিলাইজ হয়েছে, এবার 4খানা ভ্রূণ হলো, রাইট? এবার 4টে ভ্রূণ তো কাউকে দেওয়া হবে না। তো সাপোজ কেউ 2টো সেট তৈরি করলো, 2টো ভ্রূণ একটা স্ট্রতে, 2টো ভ্রূণ আর একটা স্ট্রতে। স্ট্র মানে একটা পাইপের মতো হয়, যেখানে ভ্রূণটা ঢেলে লিকুইড নাইট্রোজেন -200 ডিগ্রিতে চুবিয়ে রেখে দেওয়া হয়। ওটা খারাপ হয় না, ওটা পড়ে থাকে। কতদিন থাকতে পারে? থিওরিটিক্যালি বললে আজীবন থাকতে পারে, বাট প্র্যাকটিক্যালি দেখা যায় 10-15 বছর কিচ্ছু অসুবিধা হয় না। কেন? শুধু লিকুইড নাইট্রোজেন আপনি টপ আপ করতে থাকুন, ওটা সেই টেম্পারেচারে থাকতে থেকে যায়। এবার আপনার কাছে 2টো স্ট্র তৈরি হলো, প্রথম স্ট্র দিলেন, আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন, কুল। নেক্সট এবার খেলা স্টার্ট হচ্ছে, আপনি ডেলিভার করলেন, সুস্থ বাচ্চা হয়ে গেল। 2 বছর পরে আপনি আবার বাচ্চা নিতে চাইলেন, আপনার তো আর একটা স্ট্র পড়ে আছে, আপনার কোনো কষ্ট করতে হবে না, সেন্টারে যাবেন, ভাই আমার একটা স্ট্র আছে, আমার একটা প্রেগনেন্সি লাগবে। আর আমরা করি, বহুজনে খুব ভালো লাগে, পুরনো পুরনো খুঁজে স্ট্র বের করে লিকুইড নাইট্রোজেন থেকে তাকে গরম করে ভ্রূণ দেওয়া হয়, আর যখন পেশেন্টসের প্রেগনেন্ট হয় কী খুশি হয়। আপনি কি লাভ করলেন? এই যে স্ট্র আপনি 3 বছর পরে যে বাচ্চা নিলেন, আপনি প্রথম আইভিএফ করালেন অ্যাট দ্য এজ অফ 35, এবার আপনার বয়স 38 হয়ে গেছে। 38 যে বয়স হলো, সে সময় যদি আপনি বাচ্চা নিতেন, সে বাচ্চার ডিমের কোয়ালিটিটা 38 ইয়ার্সেও হতো। 38 ইয়ার্সে বাচ্চাদের জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে গেল। বাট আপনি এই যেটা ভ্রূণ নিচ্ছেন, সেটা তো 38 ইয়ার্সে নেই, সেটা তো 3 সেটা বছর আগে। এক্স্যাক্টলি। সো আপনার তো 35 ইয়ার্সে ভ্রূণ আছে, এখন 35 ইয়ার্সে ভ্রূণ আপনি নিচ্ছেন, তো সে বাচ্চার জন্মগত ত্রুটি, বিকলাঙ্গ, ডাউন সিনড্রোম, মেন্টাল রিটার্ডেশন চান্সেসটা অনেক কম। কেন? আপনি একটা ইয়াং ভ্রূণ পাচ্ছেন, তো অ্যাডভান্টেজেস প্রচুর আছে। তাই জন্য আজকাল এই যে এগ ফ্রিজিং কনসেপ্টটা, কি ভাই আমার বায়োলজিক্যাল ক্লক তো আমার সঙ্গে ম্যাচ করবে না, যতক্ষণ আমার ফিনান্সিয়াল ক্লক, আমি ফিনান্সিয়ালি সেটেল হবো, ততক্ষণ আমি বায়োলজিক্যালি আনসেটেল হয়ে যাবে। তাই জন্য ভাই আমার ডিমটা আগে বের করে আমি ফ্রিজ করে রেখে নিচ্ছি। এগুলো আমি কি আপনারা করেন? হ্যাঁ, আমরা করি। তো যেদিন আমার হবে কি হ্যাঁ আমার ভ্রূণটা, আমরা হাজব্যান্ড ওয়াইফ স্ট্রাগল করছি, আপাতত ভ্রূণ বানিয়ে রেখে নিচ্ছি, 3 বছর পরে যখন আমার বাচ্চা লাগবে, সে সময় আমি ট্রান্সফার নিয়ে নেব। তো সে সময় 3 বছর পরে হতে পারে আমার 20টা ডিমের জায়গায় মাত্র 5টা ডিম থাকুক। সে সময় যদি আমি পিক আপ করে, আমার চান্সেস যেটা আপনি বলছেন 40%, 40-50% চান্সেস থাকছে, সেটা কমে 5% এসে যাবে। কেন ভাই? একটা ইংলিশে কাহাওয়াত খুব ভালো লাগে, এটা আমার লাইফে মটো আছে, আমি আমার সবাইকে বলি, মেক হে ওয়েন দ্য সান ইজ আউট। ভাই সূর্য বেরিয়েছে, যত ধান শুকিয়ে নে, বৃষ্টির জন্য অপেক্ষা করিস না, বিকজ ওয়ান্স রেন ফলস, ধানটা আর পাবি না। সিমিলারলি যখন ডিম আছে, সে সময় বাচ্চা নিয়ে নাও। সে সময় এই যে ভাবনা চিন্তা, আইভিএফ ইজ দ্য ফার্স্ট ট্রিটমেন্ট, আইভিএফ লাস্ট ট্রিটমেন্ট, এরপরে কিচ্ছু নেই, আরে রুকো না মেরা বাপ, আরে চেষ্টা তো করো, সময় লিমিটেড হ্যাঁ, গ্রান্টেড নেবেন না কি আমার কাছে প্রচুর সময় আছে, কারো কাছে প্রচুর সময় নেই। এখন তো অনেক অপশন রয়েছে। এই যে আপনার কথাটা আমি শুনছি, ধরুন হাজব্যান্ড ওয়াইফ তারা দুজনেই কাজ করছেন, তারা চাইছেন যে আমি কেরিয়ারে সেটেল হব, তারপর বেবি নেব। তারা তো চাইলে আজকেই তাদের নিজেদের এমব্রায়ো ফ্রিজ করে রেখে দিতে পারেন, সেটা তারা পরে ইউজ করলেন, সেটা সেই সিচুয়েশনও চলে এসেছে, সায়েন্স এতটা উন্নত হয়েছে। ইন্ডিয়া ছাড়া বোধহয়, ইন্ডিয়াতে একটু কম আছে, ফরেনে এত কমন আছে। আপনি ভ্রূণ কেন বলছেন? মেয়েরা জানি না বিয়ে কার সঙ্গে হবে, আচ্ছা বিয়ে হয়ে গেল, জনের সঙ্গে বিয়ে হলো, বাট বাচ্চা আমি টমের সঙ্গে নেব, তো ওরা এগই ফ্রিজ করে রেখে নেয়। আমার ডিম ফ্রোজেন আছে, যার সঙ্গে বাচ্চা নেব তার স্পার্ম নিয়ে ভ্রূণ বানিয়ে নিয়ে নেব। একটু কম বয়সে যদি আমি এগ ফ্রিজ করে রাখি, আমার কাছে প্রচুর এগস হয়ে গেল, তা আমার যদি 2-3টে পার্টনার চেঞ্জও হয়, আর যদি সবাই বলে আমি আমার বাচ্চা নেব, আমার কাছে যথেষ্ট স্ট্র আছে। হ্যাঁ, কেউ যদি মনে করেন তিনি সিঙ্গেল মাদার হবেন, সেই অপশনও থাকলো তার কাছে। অ্যাবসলিউটলি না ভাই, আমার টম ডিক হ্যারি কারোর সঙ্গে পছন্দ নেই,
আমি একাই বাচ্চা নিতে চাই, ঠিক আছে আমার ডিম আছে, আমি ফিনান্সিয়ালি সেটেল হয়ে গেছে, আমার ডিমে ভ্রূণ বানানো হলো, ভ্রূণ বানিয়ে আমি প্রেগনেন্সি নেওয়া হলো, কমফোর্টেবলি ডেলিভার করলাম। তো এই যে মানে অপশনস এতগুলো আছে, এটা যদি সোশ্যাল ট্যাবুটা, একবারে মেন্টাল ট্যাবুটা, মানে এটা বহু পেশেন্ট বলে আইভিএফে বাচ্চা আছে, মানে তো কী হলো ভাই, বাঁদরে বাচ্চা আছে নাকি? হ্যাঁ, এটা আপনি ভালো বলেছেন। কেননা অনেকের কাছে শোনা যায় যে আইভিএফ এ বাচ্চা হলে সেই বাচ্চা সাধারণ হবে তো, নর্মাল বাচ্চার মতো হবে তো, এই প্রশ্নও করে মানুষ। প্রায় পেশেন্টরা জিজ্ঞেস করে এই যে আইভিএফে বাচ্চা হবে আমার মতোই হবে তো? এবার একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আছে, ওদেরও ভুল নেই, কেন ওরা তো জানে না আইভিএফে আমি কি মেশাচ্ছি না। তো বহুবার বোঝাতে হয় ভাই, একটা তোমার ডিম তোমার বীর্য মিলিয়ে বাচ্চা তো তোমারই হবে বা হিউম্যানই হবে, কোনো ব্যাঙ বা ঘোড়া বা হাতি তো হবে না। দি ফিল হলো রিলিভড, কেন এটা একটা থাকে যায় কি আপনি যদি অন্য কিছু ভ্রূণ দিয়ে দেন, তারপরে জিজ্ঞেস হয় অন্য কিছু ভ্রূণ মানে কি বলতে চাইছো, মানুষের এটুকু শিওর তো, তোমার এটুকু শিওর তো। এবার যদি তুমি বলো আমার না অন্য কোনো হাজব্যান্ড ওয়াইফে, দেন ওটা একটা আলাদা কোয়েশ্চেন এসে যায় কি ভাই তোমার ওয়াইফের ডিম নেই, তাহলে আপনাকে সই করতে হবে কি আমি ডোনার এগ নিতে চাই, বা আপনাকে সই করতে হবে আমি ডোনার স্পার্ম নিতে চাই। বিকজ একটা ল্যাব সাধারণত না সই করিয়ে অন্যদের ডিম বীর্য দিয়ে ভ্রূণ দিয়ে দিলে যে ফাঁসানি ফাঁসে, মানে ইট ইজ আমাদের জন্য একটা টেরর কি ভাই মিস্টেকও না চলে যায়, কেন কালকে যদি একটা পেশেন্ট ক্লেম করতে আসে এটা তো জেনেটিক্যালি ম্যাচ করছে না। এক্স্যাক্টলি, আমি আজকেই এমন একটা খবর দেখলাম যেখানে বলা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের আইভিএফ করে যমজ সন্তান হয়েছে, তারা ডিএনএ টেস্ট করে দেখছে মিলছে না তাদের দুজনের সাথে, একজনের সাথেও। এই জায়গাটায় মানুষ ভয়টা পায়। এই ভয় থেকে মুক্তির উপায় কি? ট্রান্সপারেন্সি, এ ভয় থেকে মুক্তির উপায় আছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি কোন ধরনের? দূরকরণ। একটা হলো কমিউনিকেশনে, ভাই ভ্রূণ ভালো নেই বা ডিম ভালো নেই বা বীর্য ভালো নেই, এবার যে ভ্রূণ হয়েছে তাতে আপনার সাকসেস 10% হবে। এটা বললে দুটো জিনিস হয়, পেশেন্টরা একটু ক্ষেপে যায় অফকোর্স, একটু কনফিডেন্স লুজ করে, অ্যান্ড তাতে দুটো ডিসিশন নেয়, ভাই আমি এখানে করাবো না, আমি অন্য জায়গায় যাব যেখানে আমাকে বেটার সাকসেস দেবে, যেখানে অ্যাটলিস্ট 50% সাকসেস দেবে, কারণ এত যদি খরচা করে আমার 5%ই সাকসেস হতো আমি কেন করবো? তো সেটা অ্যাজ এ সেন্টার ইনচার্জ আর অ্যাজ এ ডক্টর আপনাকে এটা নিজে হার্টে নিতেই হবে কি ভাই আমার 10টার মধ্যে একটা পেশেন্ট আমার থেকে নট স্যাটিসফাইড হয়ে, বা আমার সাকসেস রেট যেটা আমি দেখেছি কি এনার এর পেশেন্টে বেশি হবে না, না নট স্যাটিসফাইড হয়ে অন্য জায়গায় গেছে 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 বেশ হয়েছে, বাট ওকে প্রেগনেন্ট করার জন্যে আমি সব করে লাস্টে অন্য কোনো ভ্রূণ দিয়ে প্রেগনেন্ট করে দিলাম, ঠিক আছে ও হ্যাপি আপনিও হ্যাপি, সেন্টারও ভালো চলছে, বাট কালকে এরকম যে আপনি নিউজ দেখেছেন না, সে নিউজ দেখলে ইট ইজ আ নাইটমেয়ার ফর দ্য ডক্টর। রাদার বিং অনেস্ট, বিং ট্রান্সপারেন্ট কি ভাই এটা আছে, আপনি আমাকে সবুজ রং দিয়েছেন, আমি দিওয়ালটা সবুজই করতে পারবো, আপনার লাল লাগবে তো লাল রং দিন, আপনি আমাকে পচা ডিম পচা বীর্য দিয়ে বলবেন আমার দারুণ ভ্রূণ করব, সম্ভব নেই। सड़ा हुआ अंडा का ऑमलेट कभी टेस्टी नहीं होता है, যেটা আমি পেশেন্টদেরকে বলি বা ইট অল ডিপেন্ডস আপনি আমাকে কী দিচ্ছেন, আমি কী করছি, আমি কিচ্ছু করছি না, আমি বেসিক্যালি দুজনকে মিলিয়ে দিচ্ছি, একটা ভ্রূণ সৃষ্টি করে দিচ্ছি। অ্যাডভান্টেজ আরেকটা কী আছে, আমি বাছাই করতে পারছি কি ভাই আমি 6টা ভ্রূণ হয়েছে, এর মধ্যে দেখা যাচ্ছে 2টো ভ্রূণ ভালো আছে, চলো এই 2টো ভ্রূণ দিয়ে দিই, সাকসেস বেড়ে যাবে, আপনার টাইমটা যেটা লাগতো 1 বছর সেটা আমি কমিয়ে 3 মাসে করে দিলাম, সেটা আমি করতে পারি, বাট ভ্রূণ তো চেঞ্জ করতে পারবো না। এবার পেশেন্টরা জিজ্ঞেস করে আমার আইভিএফে বাচ্চা হচ্ছে, বাট এই বাচ্চারা কি ডিফেক্টিভ হয়? সত্যি বলতে আইভিএফে বাচ্চা কোনো ডিফেক্টিভ হয় না সেরকম অ্যাজ কম্পেয়ার টু নর্মাল পপুলেশন। কেন আমরা যে কালচার মিডিয়া ইউজ করি আজকে ডেটে, যদিও সব বাইরে থেকে আসে, এত অ্যাডভান্সড আছে, এর ফর্মুলেশনে এত ভালো প্রোটিন আর গ্রোথ হরমোনস আছে কি আজকে আমরা যখন ওদেরকে ডেলিভার করি ওরা তারপরে আমাদের কাছে অন্নপ্রাশনের সময় বা বাকি ডাকে দেখি সত্যি খুব ইন্টেলিজেন্ট হয়। আমি কোনো কোনো দিন মনে করে ভাই কি আইভিএফ বাচ্চা নর্মাল বাচ্চা থেকে বেশি ইন্টেলিজেন্ট, বাট ইটস আ ফ্যাক্ট, দে রিয়েলি ভেরি সুইট, খুব সুন্দর খুব ভালো হয়, কোনো তফাৎ হয় না। তারপরে ওদের আর একটা খুব পার্টিনেন্ট থাকে, আচ্ছা আইভিএফ করছেন বাচ্চা তো চলো বুঝে নিলাম আমার মতো হবে, বাট 9 মাস কি আমি বিছানাতে শুয়ে থাকবো?
এটা একটা ভয় মানুষের, এটা মনে করেন তারা। আইভিএফে আপনি যদি 9 মাস শুয়ে থাকুন না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি মিসক্যারেজ হয়ে যাবে, বাচ্চা আপনি ডেলিভার করতে পারবেন না, বা এত কমপ্লিকেশন হয়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, সুগার হয়ে যাবে, যে অ্যাকচুয়ালি অসুবিধা হবে। আইভিএফে বাচ্চা আর নর্মাল বাচ্চার মধ্যে তফাৎ খুব একটা কিছু হয় না। আইভিএফ প্রেগনেন্সি নর্মাল প্রেগনেন্সির মধ্যে তফাৎ খুব, হ্যাঁ একটু তফাৎ হয়, প্লাসেন্টেশন নিয়ে তফাৎ হয়, বাট খুব একটা তফাৎ হয় না। আমরা সবসময় প্রমোট করি ভাই নর্মাল থাকবে, হাঁটাচলা করবে, কাজ করবে, ওয়ার্ক, যদি কেউ চাকরি করছে চাকরি করবে। হ্যাঁ আমরা ট্রান্সফার করেছি, প্রেগনেন্সি পজিটিভ এসেছে, একটা 2-1 সপ্তাহ একটু রেস্ট হয়ে গেল, হার্টবিট এসে গেছে। একবার হার্টবিট এসে যাওয়ার পরে নর্মাল থাকুন, নর্মাল খাওয়া দাওয়া করুন, হাঁটা চলা করুন, দয়া করে আর যাই করুক বেড রেস্ট করবে না। কি খাবো? সব কিছু নর্মাল খাবো। না না দামি পেটে বাচ্চা আছে না, দামি পেটে বাচ্চা থাকলে দামি জিনিস খাওয়াতে হয় না। না না স্যার কেশর খাওয়াবো, কেশর। মানে ভাই জীবনে যেটা খাওয়াসনি কেন খাওয়াতে যাচ্ছি? বাচ্চাটা ফসা হবে। মানে ভাই বাচ্চা ফসা জিন্স দিয়ে হয়, তোর কেশরটা মুখে মেখে দিবি বাচ্চা জন্মার পরে, বাট খেলে কোনো লাভ নেই। কারণ এত গরমে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে কেশর খাওয়ালে আবার বডিটা একটু গরম হয়ে যাবে। গরম হয়ে যায়। আচ্ছা তাহলে কেশর খাওয়াবো না, তাহলে কি খাওয়াই? মানে নর্মাল খাওয়া, নর্মাল থাকো। বিভিন্ন এক্সাম্পলস খুব সুন্দর সুন্দর লাগে। একবার খুব একটা সিম্পল পেশেন্ট বউবাজারে থাকতো, নর্মালি আইভিএফ করালো, নর্মালি সুন্দরভাবে সিজার হলো, সব কিছু হয়ে গেলো, ডেলিভার হলো। পেশেন্ট 9 মাস কোনো কিছু প্রশ্নই করেনি। আচ্ছা এটাও খেতে হবে, আচ্ছা ঠিক এটা করতে হবে, ঠিক আছে। এবার বাচ্চা হওয়ার পরে 2 সপ্তাহ পরে ফোন কল আসে। আমি ভাবলাম কিছু হয়ে গেছে, ভয় পেয়ে যাবো। হলে হ্যাঁ কী হলো বাবু ফোন করলি? মানে যে পেশেন্ট 9 মাস ফোন করেনি হঠাৎ যদি ফোন করে, মানে ডাক্তারবাবু এটা তো দামি বাচ্চা আমার। বলে হ্যাঁ, তো এটা নর্মাল জলে দুধ মেশাবো না মিনারেল ওয়াটার দিয়ে খাওয়াবো? আমরা না মেরা ভাব মিনারেল ওয়াটার কিনতে হবে না, নর্মাল জল ফুটিয়ে যেরকম তোমরা পাউডার মেশাও, পাউডার মিশিয়ে দুধ খাইয়ে দেবে, মিনারেল ওয়াটার লাগবে না। ও আচ্ছা ঠিক আছে। আমি ভাবলাম না দামি বাচ্চা তো দামি জল দিয়ে খাওয়াতে হবে দুধ একে। মানুষ সত্যি এরকম ভাবেন? অ্যাকচুয়ালি এত বছর পরে বাচ্চা আসছে, এত খরচা করার পরে আসছে, এত এক্সপেকটেশন। আপনি নিজে ভাবুন না, আপনাকে যদি খুব বেশি এক্সপেকটেশন একটা রেখে দেওয়া হয় কি না বাবা আপনার এটাই ফাইনাল শট আছে আর এটাই শট আপনার বুলজাই হিট করতে হবে, নাহলে সব কিছু শেষ হয়ে যাবে, দেখবেন সেই শটটাই আপনার ভুল হয়ে যায়, টেনশনেই ভুল হবে। টেনশনে ভুলে যায়। সো ওখানে যদি আপনি পেশেন্টকে কনভিন্স করতে পারেন বা একটা মোটিভেট করতে পারেন বা একটা পজিটিভ রিল্যাক্স, কিচ্ছু হবে না। নর্মালি যেরকম থেকেছো নর্মালি থাকো, নর্মালি যেরকম খাচ্ছ নর্মালি খাও, নর্মালি যেরকম কাজ করছো করতে থাকো, নর্মালি যেরকমভাবে 9 মাস করে ডেলিভারি। আপনি যত স্ট্রেস আউট করবেন, আপনি যত এক্সট্রা অর্ডিনারি জিনিস করতে চাইবেন, অত এক্সট্রা অর্ডিনারি প্রবলেম শুরু হয়ে যাবে। আচ্ছা দাদা, আরেকটা জিনিস মানুষ টেনশন করেন যে আইভিএফ করলেই হয় যমজ বাচ্চা হবে, নাহলে ট্রিপলেট হবে, এরকম হবে। এই ভয়টা কি স্বাভাবিক? হ্যাঁ এই ভয়টা স্বাভাবিক। ট্রিপলেটটা বলবো না, ট্রিপলেটটা আমাদের এখানে না বললেই চলে হয়। মানে বছরে দুটো একটা যদি ভ্রূণটা ভেতরে স্প্লিট হয়ে যায়, কেন দুটো বেশি ভ্রূণ দেওয়াই হয় না, ট্রিপলেট হতে আপনাকে 3টে ভ্রূণ দিতে হয় সাধারণত। তো টুইন, হ্যাঁ টুইন হয়, সেটা রিডাকশন আমরা করি। কীরকম করা হয়? যখন আমরা একটাই ভ্রূণ দেয়, একটা ভ্রূণ দেওয়ার সময় পেশেন্টের সঙ্গে কথা বলে রাখে কি বাবু ইউট্রাস বাচ্চা দেয়নি, একটা বাচ্চা ক্যারির জন্য তৈরি হয়েছে। এবার একটা ভ্রূণ দিলে সাপোজ আমার সাকসেস 40% থাকবে, দুটো ভ্রূণ দিলে 40 + 40 80 হয় না, বাট অ্যাটলিস্ট 60% হয়ে যায়। আমার সাকসেস বাড়বে দুটো ভ্রূণ দিলে, বাট আমার কমপ্লিকেশনও বাড়বে। যমজ বাচ্চা থাকবে, যমজ বাচ্চা স্পেস নিয়ে ফাইট করবে, গ্রোথ নিয়ে ফাইট করবে, বাচ্চা হওয়ার পরে স্পিচ থেরাপি ডিফেক্ট ABC প্রুভ হবে। তারপরে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডস আসে। কোথায় আমরা মার খেয়ে যাই? ডাক্তারবাবু ঘর বিক্রি করে দিয়েছি বা জমি বিক্রি করে দিয়েছি বা গরু বিক্রি করে দিয়েছি, আমার একটাই চান্স আছে। এবার ওদেরকে যদি বলি আপনি দুটো চান্স দিন, একটা ভ্রূণ দিচ্ছি, যদি লেগে গেলে ভালো, যদি না লাগে আরেকটা সেকেন্ড ভ্রূণ আছে, আরেকটা ভ্রূণ দিয়ে দেবো। বাট ওদের কাছে যে আরেকটা ভ্রূণ করবো, আরেকটা ভ্রূণ নেবো, আরেকটা সাইকেল করবো, অত পেমেন্ট থাকে না। যদি আমাকে কেউ পেশেন্ট বলে হ্যাঁ স্যার দিন না আপনি, আমার প্রথম ভ্রূণ না লাগবে, দেখো দুটো ভ্রূণ দিচ্ছি, দুটো ভ্রূণ লাগবে তো দুটোর মধ্যে একটা ভ্রূণ লাগবে, বা ভ্রূণ এ লাগবে বা ভ্রূণ বি লাগবে। আমি প্রথমবারে এ ভ্রূণ দিলাম লাগেনি, সেকেন্ড টাইমে ভ্রূণ বি দিলাম লেগে গেল। বাট সাপোজ যদি দুটোই ভ্রূণ লাগতাম, তাহলে প্রথমবারে এ ভ্রূণে প্রেগনেন্ট হয়ে গেল, বি ভ্রূণ আমাকে দিতে হয়নি। তো এটা ডিপেন্ড এন্টায়ারলি করে আপনার পেশেন্ট কত ইন্টেলিজেন্ট অ্যান্ড সেকেন্ড কত অ্যাফোর্ডেবল। বিকজ ফরেনে যেরকম আপনার সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার, একটাই ভ্রূণ দেওয়ার আপনার নিয়ম আছে, ওখানে স্টেট ফান্ডেড আছে, ওখানে এমনি কেউ বাচ্চা করতে চায় না, বেলজিয়াম এমনি কেউ বাচ্চা করতে চায় না, সরকার টাকা দেয় ভাই আইভিএফ করিয়ে না বাচ্চা নিয়ে নেয়।
তো ওখানে সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার ওরা করতে কোনো অসুবিধা নেই, আপনার ভ্রূণ লাগেনি কোনো অসুবিধা নেই, আবার স্টেট টাকা দিচ্ছে, আবার ভ্রূণ নিয়ে নিন। বাট এখানে তো পকেট থেকে টাকা দিচ্ছে, সে সময় এক্সপেক্ট করা কি পেশেন্ট বারবার একটা পেমেন্ট করবে, যেখানে অলরেডি লাস্ট 10 বছর ডাক্তার দেখিয়ে দেখিয়ে মোটামুটি পকেট খালি হয়ে গেছে, ওখানে একটা কল বিকামস ডিফিকাল্ট। আরেকটা জিনিস দেখা যায় দাদা, অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্ট ট্রিটমেন্টের মধ্যেই হঠাৎ করে ডক্টর চেঞ্জ করে ফেলেন। এটা কতটা রিস্কি হয়ে যায়? মানুষ হয়তো ভরসা রাখতে পারেন না অনেক জায়গায়, এরকম দেখা যায়। এটা কখন দেখা যায়? প্রথমবার আইভিএফ করালো, ফেল হয়ে গেল, আর সেকেন্ড টাইম করানো ফিন্যান্সেস থাকেনি, ভরসা থাকেনি, না এখানে চিকিৎসা করিয়েছি আবার এখানে চিকিৎসা করাবো, আবার যদি ফেল হয়ে যায় লেট মি এক্সপ্লোর, আমি অন্য একটা সেন্টার ঘুরে দেখি, উইচ ইজ ভেরি নর্মাল। আমাদের কাছে বহু পেশেন্ট আসে অন্য সেন্টারে, ওখানে প্রথমবার আইভিএফ করেছিলাম হয়নি, আপনার কাছে এসেছে, আরে ভাই 2 নম্বর বার করি নিতিস। তো এটা ভেরি কমন। এবার পেশেন্ট যে সেকেন্ড টাইম আপনার থেকে আইভিএফ করাবে এন্টায়ারলি ডিপেন্ড করে প্রথমবার আপনি ওনার এক্সপিরিয়েন্সটা, ওনার সঙ্গে অনেস্টিটা, ওনার সঙ্গে ট্রান্সপারেন্সিটা কত রাখতে পেরেছেন কি বস এটা 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 আউটকাম হতে পারে। প্লাস ওরাও দেখে কি ঠিক আছে আমার ব্যাচে তো 5 জনে ভ্রূণ দেওয়া হয়েছিল, 3 জন তো প্রেগনেন্ট হয়েছে বা 4 জন তো প্রেগনেন্ট হয়েছে, আমারও হয়ে যাবে, অ্যাটলিস্ট ডক্টর আমার সঙ্গে কথা বলছে দেখছে। এটা আরেকটা খুব বেশি ডিপেন্ড করে স্ক্যান কে করছে, ভ্রূণ কে দিচ্ছে, ডাক্তারকে কথা বলছে। কেন কি খুব সেন্টারে কি হয়, যে কথা বলে সে আল্ট্রাসাউন্ড করে না, যে আল্ট্রাসাউন্ড করে সে ভ্রূণ জানে না, যে ভ্রূণ বানায় সে পেশেন্ট জানে না। না, এবার পেশেন্ট তো বুঝতে পারছে কি আমাকে দেখছে একজন, স্ক্যান একজন করছে, লিখছে একজন। আরে ভাই একটা হোলিস্টিক অ্যাপ্রোচ হয়। যখন ও পেশেন্ট গেছে, সে পেশেন্টকে যখন আপনি নিজে কথা বলে, নিজে স্ক্যান করে, নিজে ভ্রূণ ট্রান্সফার করবেন, ও ভ্রূণ সৃষ্টি করার সময় আপনি নিজে বসে ল্যাবে দেখলেন কীরকম ভ্রূণ হচ্ছে না হচ্ছে, তাহলে আপনি পেশেন্টকে একটা টোটালিটি দিয়ে একটা কমপ্লিট প্যাকেজ দিতে পারেন, সাকসেসও বেটার হয়, ভরসাও বেশি পাওয়া যায়, সে পেশেন্ট এদিক ওদিক যায়ও কম। কেন ও জানে না আমাকে ডাক্তার নিজে স্ক্যান করেছে, নিজে কথা বলেছে, নিজে ভ্রূণ সৃষ্টি করেছে, নিজে ভ্রূণ দিয়েছে, মানে আই ওয়াজ ইন সেফ হ্যান্ডস। হ্যাঁ, এবার সবার সাকসেস হয়েছে, আমার হয়নি, কোনো অসুবিধা নেই, নেক্সট টাইম হয়ে যাবে। আমার সঙ্গেও আমার ব্যাচে 2-1 জন এরকমও ছিল যার সেকেন্ড টাইম হয়েছে, ওদের সাকসেস হয়েছে, তাহলে আমি একটা চান্স দিই। বাট যখন হ্যাপাজেড হয়ে যায়, মানে সাকসেস এত ডিপেন্ড করে, আর সাকসেস ডিপেন্ড করে একটা ডক্টর কত এফোর্ট দিচ্ছে, স্টার্ট টু এন্ড কত করছে। মানে এরকম নেই যে পেশেন্ট গেল সেন্টারে আর লাস্ট অব্দি বুঝতে পারলেন আমাকে দেখছে কোন ডাক্তার, ভাই রোজ তো দেখছি অন্য কেউ একজন দেখে বেরিয়ে যাচ্ছে, এবার আমি কার আন্ডার আছে বলুন তো, না এরকম না হয়, হ্যাঁ আমি এনার আন্ডার আছে, ইনি আমার কমপ্লিটটা ট্রিট করে ছাড়ছে না, ওটাতে নট অনলি সাকসেস বাড়ে, ওখানে যে পেশেন্ট অ্যাট্রিশন যেটা আপনি বলছিলেন ওটা কমে যায়। পেশেন্ট জানে, পেশেন্ট ইজ ইন্টেলিজেন্ট, আপনাকে এটা মানতে হবে, পেশেন্টস আর ইন্টেলিজেন্ট, দে আর সেন্সিটিভ, ওনারা প্রচুর সেন্সিটিভ হয়, ওনারা প্রচুর সাফার করছে, ফিনান্সিয়ালি শুধু নেই ইমোশনালিও। আপনাকে ওনার সঙ্গে ওনার চেয়ারে বসে ওনার কানেক্ট করে অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ হেল্প দেম, যেদিনের মনে ভাবনা এসে না আমার টু হেল্প দিস পেশেন্ট, আমি চাই এবার উদ্ধার হয়ে যাক, ওখানে দেখেন না ভাইবস ম্যাচ করছে, ওরা টেনে নেয় ট্রিটমেন্টটা। ভরসার জায়গাটা তৈরি হয়ে যায়। অ্যাবসলিউটলি, বিকজ এটা তো ডেফিনেট সায়েন্স নেই কি আমি 100 জনকে ভ্রূণ দিলে 100 জনের বাচ্চা লাগবে, সব ভালো আছে, ভালো ভ্রূণ আছে, ভালো এন্ডোমেট্রিয়াম আছে, ভালো ট্রান্সফার হয়েছে, তবুও নেগেটিভ হয়ে যায়। খারাপ ভ্রূণ আছে, ধরা জায়গায় ভালো নেই, ঠিক আছে দিয়ে দিই বোধহয় হবে হবে না হবে, টুক করে প্রেগনেন্ট হয়ে ডেলিভারও করে যায়। মানে আমরা নিজেই ভরসা করি না, এ বাবা এ কোথা থেকে প্রেগনেন্ট হয়ে গেলে, এটা হওয়ার কথা ছিল না, বা চান্সেস মাত্র 5% ছিল, ওরাও কনসিভ করে। তো যখন সায়েন্সটাই এক্স্যাক্ট নেই, তাহলে আউটকামটা তো জীবনে প্রেডিক্টেবল হবে না, আর যেখানে আউটকাম প্রেডিক্টেবল নেই, ওখানে ডক্টর নিজে যদি আনপ্রেডিক্টেবল হয়ে যায় কি কে দেখছে কে করছে কি হচ্ছে, ওখানে পেশেন্ট আপনার কাছে কোথাও থেকে প্রেডিক্টেবলি থাকবে। এর জন্য আপনারা কি কি প্রসেস ফলো করেন যাতে মানুষ খুব মানে সেফ ফিল করেন? এআরটি গাইডলাইন হলে যতগুলো কনসেন্ট ফর্ম হয় সেটা সবাই সই করায়, আমরাও সই করাই। তার সঙ্গে আরেকটা কী করি, পেশেন্টের হাতে লিখে দিই কি ওনারা কী চাইছেন, কেন বহুবার পেশেন্টরা কনফিউজ হয়ে যায়, আমাকে সই করতে বলেছে আমি সই করে দিই, কী সই করেছি ছাতার মাথা আমি কিছু জানি না, আমাকে তো বলেইনি ব্যাংকে দিচ্ছে, বলে না ভাই তুমি যদি নিজে লিখছো তবু লেখো আমি নিজের বীর্য, আমি নিজের ডিম নিয়ে আমি নিজের ভ্রূণ নিচ্ছি, বা আমি যদি ব্যাংকে নিচ্ছি তো লিখুন আমি ব্যাংকের ডিম আর স্বামীর বীর্য মিলিয়ে যে ভ্রূণ সৃষ্টি হচ্ছে নিচ্ছি, সো দ্যাট আপনি নিজে হাতে লেখা থাকলে কালকে আপনি কনফিউশনে থাকবেন না,
কি আমাকে বলা হয়নি, প্লাস আমরাও বেঁচে যাই। না ভাই, পেশেন্ট নিজে হাতে লিখেছে তো, কালকে আমার কাছে এভিডেন্স আছে। সেকেন্ড যেটা আমরা খুব বেশি ইনভেস্ট করেছি সেটা হলো টেকনোলজির উপরে, যেটা উইটনেসিং হলো, যেটা ক্যামেরাজ হলো, যেটা রিয়েল টাইম ফটোগ্রাফ। আজকে একটা পেশেন্ট 2 লাখ টাকা খরচা করেছে, কী ভ্রূণ যাচ্ছে, কীরকম ভ্রূণ যাচ্ছে, সেটা তো ওর জানার অধিকার আছে। আমাদের এই রিয়েল টাইম ফটোগ্রাফ নেওয়াটা, কি ভাই আপনি শুন, এবার আপনার ভ্রূণ দেওয়া হচ্ছে, আমরা ইনকিউবেটর থেকে ভ্রূণ বের করলাম, টাইমও থাকে তার মধ্যে, ডেট টাইম, ফটো ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেওয়া হলো, কি আপনি যে খরচা করেছেন তার আগেনস্টে আপনি এটা পেয়েছেন। আপনাদের তো অনেক জায়গায় কাজ হয়, তাই তো? একটু বলুন এটা নিয়ে। কাজ বলতে ক্লিনিক্সগুলো আমার বোলপুরে যেরকম একটা আছে, একটা বেরমপুরে যাই, তমলুকে একটা আছে, দুর্গাপুরে আছে, ওসব ক্লিনিক্স আছে যেখানে আমরা চেম্বার করি। বাট ফাইনাল যে আইভিএফ হয় সেটা কলকাতায় হয়, যেখানে আমরা এক পিক আপ বা ট্রান্সফার করি। এসব চেম্বার্স থাকলে সুবিধা কী হয়, প্রত্যেকবার পেশেন্টকে এত দূর কলকাতা আসতে হয় না, ওরা উইকলি আমাদেরকে ওখানে চেক আপ করে নিল, ওখানে সব কিছু হয়ে গেল। ফাইনালি যখন আসল কাজ করার জন্য আসলো, সে সময় কলকাতা আসলে এই যে বারবার যাতায়াত করা, সে যাতায়াতটা বেঁচে যায়। বা যে বাংলাদেশি পেশেন্টগুলো হয়, এবার বারবার বাংলাদেশ থেকে এখানে ভিসা লাগিয়ে আসাটা, এতদিন থাকাটা ওদের জন্য একটা হ্যারাসমেন্ট হয়। তাই জন্য অনলাইন আমাদের পোর্টাল থাকে, সাইট থাকে, যেখানে আপনারা অনলাইন কনসালটেশনে ওরা করে নেয়। অনলাইন কনসালটেশন করলে ভাই এটা ওষুধ খাও, এটা ওখানে লোকাল স্ক্যান করে নাও, ওটা ফাইন্ডিং নিয়ে নাও। তাহলে এই যে এখানে এসে 3 মাস থাকার জায়গায় এখানে এসে 2-3 সপ্তাহের মধ্যেই ওরা ট্রিটমেন্টটা এগিয়ে বাড়ি চলে যেতে পারে না। এটা যে সেভিং হচ্ছে, আজকে একটা পেশেন্ট এসে 3 মাস থাকছে, তার থাকা, খাওয়া দাওয়া, এত যে খরচা, প্লাস যে বাংলাদেশে ইনকাম করতে পারছে না, এত যে লস, এই লস বেঁচে গেলে টোটাল যে কস্ট অফ আইভিএফ সেটা প্রচুর রিডিউস হয়ে যায়। বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট আসেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশ থেকে পেশেন্টগুলো আসে। অ্যান্ড যেহেতু অনলাইন প্রেজেন্স আছে, ওরা যেহেতু অনলাইনে আমার সঙ্গে কথা বলে নিতে পারে, সে বলে ওদের একটু সুবিধা হয় কি ভাই গিয়ে ডাক্তার দেখি আবার আসবো, আবার যাব, আবার আসবো, বা গিয়ে থাকবো, ওটা করতে না হয় যখন ফাইনাল প্রসিজার করতে হয় সে সময় যাব, প্রসিজার করাবো, আবার ব্যাক টু বাংলাদেশে যাব। তার মধ্যে যারা নর্মালি কনসিভ করে নেয় আরও ভালো, অনলাইনে কনসিভ হয়ে গেল। আপনারা কিভাবে গাইড করেন ওনাদের এত দূর থেকে? ওনাদেরকে যে বেসিক ইনভেস্টিগেশন করতে হয়, যেটা ওরা ইন্ডিয়া এসে আমাদের কাছে করতাম, তো ওরা ওখানে আমরা প্রেসক্রাইব করে দিই অনলাইন, ওখানে ওরা লোকালি করিয়ে নেয়। প্লাস আমাদের কিছু বন্ধুরা আছে যারা বাংলাদেশে প্র্যাকটিস করে, গাইনোকোলজিস্ট, ওদের সঙ্গেও যোগাযোগ থাকে। তো ম্যাম একটু দেখছি পাঠাচ্ছি, এটা না না এটা ইনভেস্টিগেশন দেখে নিন না, কী করে দিন, ওটা হয়ে গেল। তারপরে যেটা দেখা হয় যে ফলিকুলোমেট্রি করে ডিম উঠছে না উঠছে, ভাই ওষুধ নিয়ে নিচ্ছে, হ্যাঁ ওদের 2-1টা ওষুধের নাম আলাদা থাকে, আমাদের নামটা ওদের নামটা অফকোর্স আলাদা থাকে, বাট প্র্যাকটিস করতে করতে বোঝা যায়। তো এটা দেখে নিন, তো ফলিকুলোমেট্রি করে ওনারা দেখে নেন, হ্যাঁ ডিম উঠছে, ডিম ফাটছে, বা এন্ডোমেট্রিয়াম বা বাচ্চাদের ধরা জায়গায় ঠিক হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সব ঠিক আছে, এবার আমরা যদি আইভিএফ করতে চাই আপনি একটা কাজ করুন, মাসিকের 2 নম্বর। এবার বাংলাদেশ থেকে তো মাসিকের 2 নম্বর দিন আসা এত ইজি নেই, কেন কেউ প্রিডিক্ট করতে পারবে না কত তারিখে মাসিক হবে। তো অ্যাপ্রক্সিমেটলি ডেট বলে দেখে, ভাই এই ওষুধটা দিচ্ছি 5 দিন খেয়ে বন্ধ করবে, ওষুধ বন্ধ করার পরে 1 সপ্তাহ পরে মাসিক হবে, তো সেই হিসাবে আপনি টিকিট কাটিয়ে রেডি রাখবেন, কি ওষুধ বন্ধ করার 5 দিন পরে আপনারা রওনা দিয়ে দেবেন, এসে গেলেন, এখানে 2-1 দিন থাকলেন, আপনার মাসিক শুরু হলো, আর আমরা ট্রিটমেন্টটা চালু করে দিলেন। তো এই যে পিরিয়ড অফ টাইম যেটা বেঁচে যাচ্ছে, যেটা ইন্ডিয়াতে এসে ইনিশিয়াল যে ওনাদের ইনভেস্টিগেশন করতে হচ্ছে বা হচ্ছে, ওটা কিছু করতে লাগে না। মানে ওনাদের সময়টা বেঁচে যায় অনেকটা। অনেক সময় বেঁচে যায়, অনেক টাকা বেঁচে যায়। এখানে এসে থাকা, এখানে খাওয়াটাও খুব একটা স্যুট করে না, কেন ওদের খাবার প্যাটার্ন একটু তো আলাদা থাকবে, প্রত্যেক কান্ট্রির একটা আলাদা স্পেসিফিকেশন থাকে। আমরা একেবারে আমাদের পডকাস্টে শেষে চলে এসেছি। আমি একটাই জিনিস জানতে চাইবো, কোনো দম্পতি হয়তো ভাবছেন যে তারা সন্তান নেবেন, নর্মালি প্রবলেম হচ্ছে, কিন্তু তারা আইভিএফ করাতে সাহস পাচ্ছেন না, তাদের জন্য আপনি কি বলবেন? খুবই ট্রিকি সিচুয়েশন। কেন ট্রিকি সিচুয়েশন? এক্স্যাক্ট সায়েন্স আইভিএফ নেই। দেখছি এখানে হাজব্যান্ডও নর্মাল আছে, ওয়াইফও নর্মাল আছে, আনএক্সপ্লেন ইনফার্টিলিটি আছে, 3-4 বছর ট্রাই হয়ে গেছে, 3-4 বছর ট্রাই হয়ে গেছে, ওষুধ খেয়ে নিয়েছে, আইইউআই করে নিয়েছে, এবার লাগবে তো আইভিএফ, বাট ওনারা মেন্টালি প্রিপেয়ার্ড নেই, না আমরা আরও নর্মালি ট্রাই করতে চান। এবার অ্যাজ এ ডক্টর আমরা প্রেসক্রিপশন লেখার সময় আমার কাছে 2টো অপশন থাকে, আচ্ছা ঠিক আছে ভাই নর্মালি লিখে দাও, তিনি নর্মালি চাইছে, বাট ওটা কি মেডিকেল সায়েন্স হলো? বাচ্চা টফি খেতে চাইলে দিয়ে দে টফি, গলে যাক দাঁত, সেটা তো নেই। বা অনেস্টলি লেখা যায়
আইডিয়ালি এটা আপনার চিকিৎসা, বাট যেহেতু আপনি নর্মালি চেষ্টা করতে চাইছেন, আমরা আপনাকে আর 1 মাস নর্মালি করে দিচ্ছি, বাট আইডিয়ালি এটা চিকিৎসা লিখে ওদেরকে এক্সপ্লেন করে প্রেসক্রিপশনে লিখে দিলে কালকে আপনার মনে এটা থাকবে না কি ঠিক আছে তিনি নর্মালি বললে আমি ওনাকে আরও 6 মাস নর্মালি ওয়েট করে দিলেন। কিন্তু কি পেশেন্ট আমি যদি ফোর্স করে দিই না এটা আইভিএফই লাগবে, বলে ডাক্তারবাবু আপনার ফিস হয়ে গেছেন তো, থ্যাংক ইউ, ফাইলটা দিবেন নাহলে রাখুন আমি যাচ্ছি, দ্যাট ইজ অলসো নট কারেক্ট। ইউ ক্যানট ফোর্স। আপনি একটা পেশেন্টকে বোঝাতে পারেন, যেটা আমি পেশেন্টকে বলি দেখুন আমি আপনাকে বলতে পারি দয়া করে সিগারেট খাবেন না, বীর্য খারাপ হবে, বাট আপনি আমারই চেম্বার থেকে বাইরে নিচে সিঁড়ি নেবে একটা সিগারেট টান ধরলেন, আমি এসে আপনাকে থাপ্পড় মারতে পারবো না, বিকজ আমি সার্ভিস প্রোভাইডার, আই এম আ কনসালটেন্ট, আমি আপনাকে কাউন্সিল করতে পারি। এন্ড অফ দ্য ডে ডিসিশন আপনার, অ্যান্ড যেটা ডিসিশন নেবে তার আউটকামও আপনার। আপনার জন্য আমি ক্যাটাগরাইজ করে দেবো, অপশন এ এটা, অপশন বি এটা, অপশন সি এটা, অপশন এতে এটা সাকসেস, এটা সাকসেস, এটা সাকসেস। এন্ড অফ দ্য ডে আপনি দেখুন আপনার ফিনান্সিয়ালি পারমিট করছে কি না, আপনার টাইম পারমিট করছে না, কি আপনার মেন্টালি পারমিট করছে কি না। ইউজুয়ালি দেখা যাচ্ছে যাদের ফিনান্সিয়ালি পারমিট করে দেয় ওরা অত ওয়েট করতে চায় না, আর যারা ওয়েট করে আপনি আরেকবার কোয়েশ্চেন জিজ্ঞেস করে বলে স্যার 3 মাস দিন আগে ফিনান্সটা গুছিয়ে আসুন তারপরে, বিকজ এই ট্রিটমেন্টটা যেরকম আমি স্টার্টিংয়ে বললাম, স্টার্টিংয়ে শুধু ভ্রূণে খরচা ধরবেন না, ডেলিভারি পরে বাচ্চার খরচাও সঙ্গে রাখবেন, তো ওটা ওদেরকে টাইম দিতে হয়। বাট হ্যাঁ, ফোর্স করে কাউকে আইভিএফ করা যায় না। একদম। আপনার সাথে কথা বলে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, আশা করি দর্শকরাও পেয়ে গিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে দাদা, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ, মাচ। থ্যাংক ইউ, ভালো এক্সপিরিয়েন্স ছিল। থ্যাংক ইউ।